গল্পের শুরুতে আমরা এই গল্পের নায়িকা সিনাকে দেখতে পাই। সিনা আজ একটা স্বপ্ন দেখে তার পছন্দের আইডলের গান শুনে ঘুম থেকে উঠে সে ভাবছিল, এইরকম দিন আসে যখন আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখি। তখন ইচ্ছে করে যদি সত্যি কোনো একদিন ভুলবশত তোমার সাথে রেস্টুরেন্টে দেখা হতো, বা কখনো যদি হঠাৎ করে তোমার সামনে চলে আসতে পারতাম, বা যদি কখনো এমন কিছু হতো যাতে করে তোমার সাথে একটা একা থিয়েটারে দেখা করতে পারতাম। আমি সবসময় ভাবতে থাকি, যদি একটা দিন আমার দেখা তোমার সাথে হতো তাহলে আমি নিজেকে সবচেয়ে লাকি ভাবতাম। আমি জানি এরকম চমৎকার হয়তো বা হবে না, কিন্তু আমি চাই একদিন এই চমৎকারটা আমার সাথে ঘটুক আর তোমার সাথে আমার দেখা করিয়ে দিক। এইসব বলে সিনা রেডি হয়ে যায় কোর্টে যাওয়ার জন্য। কারণ হচ্ছে সে একজন উকিল, তবে সে কোনো সাধারণ উকিল নয়, বরং সিনা সেই সমস্ত কেসগুলো নিয়ে লড়াই করে যেখানে তার ক্লায়েন্ট থাকে পাবলিকের নজরে ক্রিমিনাল। অর্থাৎ সে সব নেগেটিভ সাইডের কেস নিয়ে লড়াই করে। তাই তাকেও পাবলিক অনেক গালিগালাজ করে আর তাকে একটা নামও দিয়েছে, ভিলেন লয়ার, যেহেতু সে সব পাবলিকের অপছন্দের লোকের হয়েই কেস লড়ে। এবার আজও তেমন একটা কেস লড়তে সিনা আসে কোর্টের সামনে। পাবলিক রীতিমতো তাকে ডিম ছুঁড়ে মারছিল রেগে। যেহেতু সিনা এইসব আচরণের সাথে অবগত, তাই সে ডিম ছোড়ার আগেই নিজেকে সেভ করে ফেলে। তো এর থেকে বোঝা যায় সিনা খুবই স্ট্রং মেয়ে, তাকে কোনো কিছুই দমিয়ে রাখতে পারে না। তার যদি মনে হয় এই লোকটা অযথা ফেসে গিয়েছে কেসে, সে নির্দোষ, তাহলে পাবলিক কাকে পছন্দ করলো আর অপছন্দ করলো তাতে তার কিছুই যায় আসে না। সে তার ক্লায়েন্টকে নির্দোষ প্রমাণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, আর সে তাকে নির্দোষ প্রমাণ করেও ছাড়ে। আজকের কেসটা জিতে সে ফিরে আসে। তাকে নিয়ে তার কলিগরা কি বলে জানেন? তাদের মধ্যে সিনা কোনো মানুষের কাতারেই পড়ে না। সে এমনভাবে সব বাজে হেটেড কেসগুলো নিয়ে লড়াই করে যেন তার মধ্যে কোনো আবেগই নেই। সে সারাক্ষণ কাজ করে রোবটের মতন। তার কোনো ডেটিং করার সময় নেই, কথা বলার সময় নেই, এমনকি কোনো ইভেন্টেও সে যায় না। সারাক্ষণ কাজ, আর কাজ শেষে নিজের বাড়ি পর্যন্তই তার সম্পর্ক। তাই তারা তাকে একটা চলন্ত রোবটই ভাবে। তাই পাবলিকের থেকে একটু ঘৃণা পেয়েও সে বারবার এইসব কেস নিয়ে স্ট্রংলি লড়াই করে যায়। এবার অফিসে এসে সবাই তাকে কেস জেতার শুভেচ্ছা জানায়, কিন্তু সিনা তাদেরকে বলে, আমার সময় নেই নিজের সফলতা সেলিব্রেট করে সময় নষ্ট করার। আমাকে আরো কাজ করতে হবে, লাইন লেগে আছে। তাই আপনারা আপনাদের যা করার করুন, আমি যাচ্ছি। তো সিনার এই অভ্যাসটাও তার কলিগদের কারোই পছন্দ না, কিন্তু তাকে বলেও লাভ নেই, সে তো এমনই। তো সিনা তার বসের দামি খাবার রিজেক্ট করে বাড়ি আসে। আসার পথে সে তার পছন্দের আইডল দরায়ের গান শুনে আসে। বাড়ি এসেই তার রুমে এসে ল্যাপটপ নিয়ে বসে, আর আমরা দেখতে পাই সে দরার কত বড় ফ্যান। তার সম্পূর্ণ ঘর জুড়ে শুধু দরারই ছবি পোস্টারে ভরা, আর সে অনলাইনে যত ছবি ভিডিও পায় দরার সব কিছু লাইক কমেন্ট করে, নিজেও পোস্ট করে। দরার নতুন সোলো গান আসছে দেখে সে অনেক প্রশংসা করে কমেন্ট করছিল। তাকে দেখে বারবার বলছিল সে কত সুন্দর। তো বুঝতেই পারছেন সে তার অফিসের বসের দামি দামি খাবার ফেলে এসে এই দরকারি কাজ করত। অর্থাৎ তার কোর্টরুমের কাজের বাইরে তার জীবনের একটাই কাজ, আর সেটা হচ্ছে দরার ফ্যান গার্ল হয়ে কমেন্ট, লাইক আর সাপোর্ট করা। তো কিছুক্ষণ পর তার ফ্রেন্ড চুংজাই এসে বলে, আমি তোমার কেস জেতার খুশিতে খাবার এনেছি, চলো খাই। সিনা বলে, না আমি এখন খুব বিজি। চুংজাই অনেক রিকোয়েস্ট করে বসে তার সাথে ড্রিঙ্কস করতে, কিন্তু সেখানেও সিনা দরার পোস্টার লাইক কমেন্ট করছিল। চুংজাই বলে, তুমি কি খাবার খেয়েছিলে এইসব করার আগে? সিনা বলে, না খাবার ইম্পর্টেন্ট না, আজ দরার নতুন অ্যালবাম আসছে তাই তাকে সাপোর্ট করতে হবে। চুংজাই বলে, বুকা মেয়ে, আজ যে সিয়াংসো এর কেস জিতেছ সেটা নিয়ে পাবলিক তোমাকে অনেক আজে বাজে কথা বলছে। তারা বলছে যে তুমি একটা লুভি ডেভিল লয়ার, যে টাকার জন্য ভুল কেস নিয়ে লড়ে আর জিতে গিয়ে আসলে ভিকটিমকে ন্যায় বিচার পেতে বাধা দেয়। তোমার উচিত তাদেরকে সত্যটা বলা। সিনা বলে, আমার কাছে এইসব হেট কমেন্ট নতুন নয়। তারা যদি আমাকে গালিগালাজ করে খুশি থাকে তাহলে থাকুক। আসল কথা হচ্ছে আমি আমার তথ্য প্রমাণ দিয়ে কেস জিতে গিয়েছি। বাকি আমার কাছে কিছু ম্যাটার করে না। মানুষ আমাকে নিয়ে কি বললো কি ভাবলো তাতে আমার কি। চুংজাই বলে, তোমার এই চিন্তাধারার জন্যই তো পাবলিক তোমাকে ভিলেন লয়ার বলে। আসল সত্য হচ্ছে তুমি সেই সমস্ত কেস নিয়ে লড়াই করো যে কেস নিয়ে বাকি উকিলরা লড়াই করারই সাহস পায় না। তারা ভীতু, তাই যেদিকে পাবলিকের সাপোর্ট পায় সেদিকেই তারা চলে যায়। আর তুমি একা পাবলিকের বিপক্ষে গিয়ে তোমার ক্লায়েন্টের নির্দোষ হওয়ার প্রমাণ দিয়ে থাকো। তাই তোমার উচিত তাদেরকে একবার এইভাবে বলা যে তুমি আসলে ভিলেন লয়ার না, বরং তুমি অসহায় মিথ্যা অপবাদ পাওয়া ক্লায়েন্টের আশার আলো। সিনা বলে, না থাক, আমার কিছু বলার নেই সাধারণ মানুষের কাছে। আমার অনেক কাজ আছে এইসব ছাড়াও।
তাছাড়া মানুষ যা বিশ্বাস করতে চায় তারা তাই বিশ্বাস করবে। আমি যদি কিছু বলিও তারা আমাকে বিশ্বাস করবে না। আর আমি যদি এই টাফ কেস নিয়ে কাজ করি তাহলে বেশি টাকা ইনকাম করতে পারি আর তত বেশি দরাকে সাপোর্ট করতে পারি। চুংজাই বলে, তুমি পাবলিকের ঘৃণা নিয়ে আর রোবটের মতন কাজ করে ইনকাম করো শুধুমাত্র এই দরার উপর খরচ করার জন্য। তার নামে যা যা প্রোডাক্ট আসে সব কিনে ফেলো। এটা কি ধরনের পাগলামি সিনা? কেন এইসব কিনে টাকা নষ্ট করো? সিনা বলে, আমি এটাকে টাকা নষ্ট করা ভাবিই না, বরং আমার খারাপ লাগে আমি তাকে এর থেকে বেশি দিয়ে সাপোর্ট করতে পারি না। এই যে দেখো তার কত সুন্দর ছবিগুলো। চুংজাই বলে, কি এমন সুন্দর? আমার মতনই তো অনেকটা। সিনা রেগে বলে, এইভাবে বললে তোর অবস্থা আমি খারাপই করে দিব। যাই বল, দরাকে নিয়ে আমি কোনো কথাই শুনবো না। তুই নিজের মুখ আয়নায় আগে দেখে আয়। চুংজাই বলে, কি দেখবো আয়নায়? সেও আমাদের মতনই মানুষ, আমাদের মতন নাক কান সব আছে, তো দেখতে একটু ফেন্সি বাইরে থেকে লাগে আর কি। গিয়ে দেখ তার পার্সোনাল লাইফের হয়তো 12টা বেজে আছে, কিন্তু বাইরে থেকে হাসি খুশি হয়ে ফেক করে। সিনা বলে, চুপ থাক, তুই কিছু জানিস না দরার ব্যাপারে। তুই কি জানিস ভালোবাসা কি? চুংজাই বলে, আমিও তো তোর থেকে ভালোই জানি, কারণ তুই তো আজীবনের সিঙ্গেল। সিনা বলে, না বোকা, তুই বুঝিসনি ভালোবাসা আসলে কি। এটা না নিজেকে বোকা বানিয়ে ফেলে। যেমন আমি বারবার নিজেকে বলি আমি দরার এইসব জিনিস কিনবো না, এটাই শেষবার, কিন্তু তাও আমি বারবার কিনে ফেলি। তাকে সাপোর্ট করে রাত জেগে থাকলেও আমি তার রেসপন্স পাবো না। সে হয়তো বা আমার নামও জানে না, আমাকে কখনো দেখবেও না সরাসরি, কিন্তু তাও ভিড়ের মধ্যে তার নাম ডাকার মধ্যে একটা শান্তি আছে। দূর থেকে তাকে এক ঝলক দেখার মধ্যেও একটা অন্যরকম ফিল আছে। এই যে একে অপরকে না দেখেও না চিনেও সাপোর্ট করা, এটা কি আমার নজরে ভালোবাসা বলে, যার মধ্যে রিটার্ন পাওয়ার কোনো লোভ থাকে না, সবটাই নিঃস্বার্থ। এবার এদিকে আমরা সিনার আইডল দরাকে দেখতে পাই। দরাকে একটা মেয়ে ফ্যান ধরে মাটিতে ফেলে দেয়। সে তাও তাদের সামনে না রেগে স্মাইল করে ভেতরে আসে। আর এসেই দরা রেগে তার বডিগার্ডকে বলে, এসব কি করে হলো আবার? আমি কতবার বলেছিলাম সিকিউরিটি টাইট করতে। বডিগার্ড বলে, আমি করেছি, কিন্তু আপনার ফ্যান্সরাই একটু বেশি পছন্দ করে আপনাকে। দরা রেগে বলে, এটাকে পাগলামি বলে, আর আমার এইসব একদমই পছন্দ না। ভেতরে এসে দরা দেখে তার সোলো পারফরমেন্সের কাপড় মেকআপ কিছুই ঠিক নেই, তার পছন্দেরও নয়। সে রেগে মেগে চলে যাচ্ছিল, তখন তাকে রিকোয়েস্ট করে কিছু সময় চাওয়া হয়। তো এর থেকে এটা স্পষ্ট যে দরা তার ফ্যান্সদের এইরকম আচরণের কারণে মনে মনে তাদের প্রতি খুবই বিরক্ত, কিন্তু পাবলিকলি সেই বিরক্তিটা প্রকাশ করতে পারে না। আর সে একটু রাগী স্বভাবেরও। কিছুক্ষণ পর তার ম্যানেজার এসে সরি বলে তাকে রাজি করানোর চেষ্টা করে। দরা বলে, সরি কেন? আমাকে আগে বললেই হতো, আমি আসতাম না। এখন আমি গান গাইতে যাব এরকম কাপড় পরে? আমি এত কিছু করার চেষ্টা একা কেন করব? আমাকে কোম্পানি কেন সাপোর্ট করবে না? তার ম্যানেজার তখন অনেকক্ষণ নিয়ে দরাকে বুঝিয়ে বলে শুধু এই শোটা করে দিতে, তাহলে তাকে সবাই সাপোর্ট করবে, আর এটা অনেক বড় অপরচুনিটি। তার ফ্যান্সরা অপেক্ষা করছে তার গানের জন্য। দরা পরে রাজি হয়ে যায় আর স্টেজে তার প্রথম সোলো সং গাইতে শুরু করে। আড়াল থেকে তার স্টাফরা বলছিল কি ভালো মানুষ হয়ে গান গাইছে, আর তার ফ্যান্সরাও তাকে চিয়ার আপ করছে। যদি তারা জানতো এই লোকটা একটা সাইকো তাহলে আসতোই না, বদরাগী ছেলে একটা। তো একদিকে দরা গান গাইছিল, অন্যদিকে দরার কঠিন ফ্যান গার্ল সিনা কোর্টরুমে বসে বারবার ঘড়ি দেখছিল। তার সহ্যই হচ্ছিল না দরা গান না শুনে এখানে বসে থাকতে। তাও কাজ বলে তাকে কোর্টে কেস নিয়ে লড়তে হয়, তবে তার মন বসছিল না কাজে। তাই সে কোনো মতে কেসটা শেষ করে বাইরে আসে, আর আসার পথে তার সাথে ধাক্কা লাগে প্রসিকিউটর ককের সাথে, আর তার গায়ে কফি ফেলে দেয়। তাই সরি বলে তাড়াতাড়ি চেঞ্জিং রুমে যায় সিনা, কারণ সে জলদি যাবে দরার অটোগ্রাফ সেশনে। যেহেতু তার কনসার্ট আজ মিস হয়ে গিয়েছে, তাই অটোগ্রাফ সেশনটাই অ্যাটেন্ড করবে। এবার মিস্টার কক তো রেগে বাইরে অপেক্ষা করে, কারণ তার মধ্যে একটা সরি সবকিছু ঠিক করতে পারে না। তাকে ভালো করে এর থেকে শিক্ষা নিতে হবে। মিস্টার কক তো অপেক্ষা করে, কিন্তু চেঞ্জিং রুম থেকে সিনা বের হয় অন্য কাপড় পরে, তাই সে তাকে চিনতেই পারে না। সিনা বাইরে এসে চুংরিয়ার বাইকে করে চলে যায় দরার ইভেন্টে যাওয়ার জন্য। এদিকে দরার নাম্বার তার এক ফ্যান গার্ল পেয়ে যায়, আর তাকে অনেক মেসেজ করতে থাকে, যেমন সে তার বাড়ি আসতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ করা হলে করতে, সে তাকে অনেক ভালোবাসে আর সেই একমাত্র তার। এইসব মেসেজ দেখে কল পেয়ে দরার খুব প্যানিক হতে থাকে। সে ইভেন্টে আসার পরও তাকে সেই মেয়ে ফলো করে আর গিয়ে রেগে মেগে বলে, আমাকে তোমার নাম্বার দাও, আমি কত টাকা খরচ করি তোমাকে দেখার জন্য, তাহলে আমি তোমার নাম্বার কেন পাবো না? দাও বলছি। এইসব করে সে দরার গালে স্পট ফেলে দেয়। দরা এসব বাঁচানো খুব প্যানিকে চলে যায়। আসলে তার ফ্যান্সদের এই টাইপের অ্যাগ্রেসিভনেসেই তাকে এখন প্যানিক অ্যাটাকের পেশেন্ট করে ফেলেছে। দরা কোনো মতে সেখান থেকে বেরিয়ে বাথরুমে যায়, নিজেকে সামনে মেডিসিন খাওয়ার ট্রাই করে, কিন্তু হাত কেঁপে সেটাও পড়ে যায়। অন্যদিকে অনেক কষ্ট করে সিনা এসে পৌঁছায়, কিন্তু দেখে ইভেন্ট শেষ।
বেচারি কষ্ট পেয়ে বসে কাঁদতেই থাকে। চুংজাই বলে, কি তোমাকে কান্না করতে মানায় না? সিনা বলে, আজ আমি কাজের জন্য দরার কনসার্ট মিস করেছি, তার সাথে এখন অটোগ্রাফ সেশনও মিস হলো। আমি তোর ভালো ফ্যানই না। চুংজাই বলে, আরে এইভাবে বলো না, তুমি কত বড় সাকসেসফুল লয়ার, তোমার এইসব ছাড়াও তো কিছু ডিউটি আছে, কি করবে, টাইম ম্যানেজ হয়নি এবার। আচ্ছা তাছাড়া তুমি এবার লুকিয়ে আসলে কেন, ক্যাপ লাগিয়ে ড্রেস চেঞ্জ করে? সিনা বলে, কারণ আমি পাবলিকের কাছে খারাপ লয়ার, আমি সব সমালোচনা হওয়া কেস নিয়ে কোর্টে লড়াই করি। তাই যদি এখানে কেউ আমাকে চিনে তাহলে তারা বাজে আচরণ করতে পারে দরার সামনে। আর দরা যদি দেখে আমার মতন একজন সমালোচনা করা উকিল তার ফ্যান, তাহলে হয়তোবা সেও হতাশ হবে। তাই আমি লুকিয়েই তার ফ্যান হয়ে আজীবন থাকবো, কেউ জানতেই পারবে না আমি দরার ফ্যান। এটাই আমার লাইফের সবচেয়ে বড় সিক্রেট। আমি দূর থেকে তাকে একটু দেখেই খুশি আছি, এর বেশি কিছু চাই না। কোনো পরিচয়ও আমার প্রয়োজন নেই তার কাছে। এদিকে রাতে এত কিছু করার পর বাড়ি এসে দরা তার এক্স গার্লফ্রেন্ডের ছবি দেখছিল, কারণ আজ অটোগ্রাফ সেশনে সে তাকে আসতে দেখেছে। কিছুক্ষণ পর দরা তার সেই অবসেসড ফ্যানকে তার ঘরে পায়, না বলেই চুরি করে ঢুকে পড়েছে। তাই দরা রেগে গিয়ে বলে, এটাকে সাপোর্ট বলে না, বরং পাগলামি বলে। তুমি আমার ফ্যান না, বরং একটা পোকার মতন তুচ্ছ, মানুষকে বিরক্ত করে যাচ্ছ ইচ্ছে করেই। এইসব বলে সে তাকে বের করে দেয়। আর এই মেয়েও বারবার বলছিল সে টাকা খরচ করে যখন, তখন এটা তার অধিকার তার সাথে আঠার মতন লেগে থাকা। পরদিনই ভিডিও মেয়ে অনলাইনে ছেড়ে দেয়, তাই দরা হেট পায়। আর কোম্পানির একজন এসে দরাকে অনেক বকাবকি করে তার আচরণের জন্য। দরা বলে, এরা আমার ফ্রেন্ডস নয়, এরা হচ্ছে স্টকার, মানুষকে ফলো করে বাসা পর্যন্ত এসে পড়ে না বলে, আর বিরক্ত করে মানসিকভাবে। আমি এরকম ফ্রেন্ডসদেরকে সহ্য করতে পারছি না। তার হেড ম্যানেজার বলে, দেখো আমি বুঝতে পারছি হঠাৎ করে ফ্রেন্ডসকে নিজের বাসায় দেখে তুমি শকড হয়েছো, তাই তাদেরকে রেগে কথাও বলেছো, কিন্তু এইভাবে তোমার কেরিয়ার হবে না। ফ্রেন্ডসরা তোমাকে ভালোবাসে একজন স্টার দরা হিসেবে, মানুষ দরা হিসেবে তারা তোমাকে চায় না। আর তুমি মানুষ দরা হিসেবে তাদের সাথে রাখতে পারবে না। তারা যাই করুক না কেন তোমাকে হাসি মুখে কথা বলতে হবে। দরা কষ্ট পেয়ে বলে, তাহলে আমি মানুষ দরা হয়ে কবে মুক্তি হতে পারবো? কবে আমি বলতে পারবো কিসে আমার কষ্ট হচ্ছে? আমি আর এই স্টার দরা হয়ে থাকতে পারছি না। হেড ম্যানেজার বলে, এইরকম আচরণ করতে থাকলে খুব জলদি তোমাকে আর কেউ ভালোবাসবে না, তখন থেকো সাধারণ মানুষের মতন হয়ে। আর যদি চাও কাজ করবে তাহলে রেডি হয়ে প্র্যাকটিসে আসো, কনসার্ট আছে তোমার। বেচারা দরা রাগে দুঃখে একা একাই কাঁদতে থাকে। অন্যদিকে সিনা কম্পিউটারের সামনে বসে দরার কনসার্টের টিকিট বুক করতে, কিন্তু বেচারি কেনার আগে সব কনসার্টের টিকিট কিনে ফেলে সবাই। তাই অনেক খোঁজাখুঁজি করে একটা জায়গা থেকে সে 4 গুণ টাকা বেশি দিয়ে দরার কনসার্টের একটা টিকিট কিনে। মানে বুঝেন তার সাপোর্ট কাকে বলে। আমি ভাবছি এখন দরাকে এক নজর দেখার জন্য এত কাহিনী করছে, টাকা খরচ করছে, কিন্তু সামনেই সে দরাকে 24 ঘন্টা চোখের সামনে দেখতে আর কথা বলতে চলছে। তখন না জানি সিনার কেমন রিয়েকশন হবে। তো যাই হোক, এদিকে দরা কান্নাকাটি শেষে উঠে পড়ে। মেডিসিন নিয়ে সে ডাক্তার দেখাতে যায়। ডাক্তার তাকে প্যানিক অ্যাটাকের কিছু মেডিসিন সাজেস্ট করে। সেখান থেকে সুজা সে কনসার্ট আসার জন্য পার্কিং লটে আসে। আর এখানেই আসে সিনা সেই লোকটার থেকে টিকিট নিতে। তবে সিনা যেহেতু লয়ার, তাই সে অবৈধভাবে টিকিটে টাকা দিবে না। এতে করে টাকাটা তো দরা পাবেও না, তাহলে তো তাকে সাপোর্ট করা হলো না। তাই সিনা চুংজাইকে দিয়ে ভিডিও করায় আর বলে, তুমি ধরা পড়েছো অবৈধভাবে টাকা দিয়ে টিকিট বিক্রি করার জন্য, এখন আইন অনুযায়ী তোমার শাস্তি হবে। তবে লোকটা তখন পালিয়ে যায়, তাই সিনা তাকে ধরার জন্য তার পেছনে যায়। এদিকে দরার পেছনে ফ্যান্সরা পড়ে যায়, তাই দরা লুকিয়ে একটা জায়গায় দাঁড়ায়। আর সেখানে দরাকে সিনা ওই টিকিট বিক্রির লোক ভেবে গিয়ে বলে, এই যে পেয়েছি তোমাকে। দরা পেছনে ঘুরে তাকাতে কোর্টরুমে বক বক করা সিনার আজ মুখের শব্দ হারিয়ে যায়। সে শকড হয়ে তাকিয়ে থাকে দরার দিকে, কারণ এটাই তার প্রথমবার ছিল দরাকে এত কাছ থেকে দেখার। দরা তখন সিনার মুখ চেপে ধরে বলে, প্লিজ চিৎকার করো না। কিছুক্ষণ পর বাকি ফ্যান্সরা চলে গেলে দরা সিনাকে বলে, আমি এখন হাত সরাচ্ছি, কিন্তু প্লিজ চিৎকার করবে না আর আমাকে ফলো করবে না, ঠিক আছে? সিনা কথা তো বলতে পারে না, তাই সে ইশারা করে যে কথা বলবে না। দরা হাত সরিয়ে তার স্টাফের সাথে চলে যায়। আর সিনা তো ধপাস করে নিচে বসে পড়ে। আর বেচারি সে কি এক্সাইটমেন্ট, যেন সে আজ হাতে চাঁদ পেয়ে গিয়েছে। হাসবে না কাঁদবে বুঝতেই পারছিল না, শুধু এটা বুঝতে পারছিল সে আজ সবচেয়ে বেশি খুশি। তো দরা যে বয় ব্যান্ডের হয়ে তার কেরিয়ার শুরু করেছিল, সে গোল্ড বয় ব্যান্ডের একটা মেম্বারের সাথে তার ঝগড়া হয়। মানে সবসময় তাদের মধ্যে মতের অমিল হতো। যাই হচ্ছে সেই মেম্বারের নাম। আর যাই হোক, রাগের মাথায় দরাকে তার মায়ের ব্যাপারে খোঁটা দিয়ে কথা বলে যে পাবলিক দরাকে আসলে ভালোবাসে না, বরং করুণা করে, কারণ দরার মা টাকার অভাবে বারে কাজ করত, তাই ফ্যান্সরা তাকে করুণা করছে।
এই নিয়ে তারা দুজনের মধ্যে ঝগড়া হয়, আর যার ফলে গুড বয় ব্যান্ডের একজন আঘাত পায়, তাই তারা হসপিটালে যায়। এই নিয়ে অনলাইনে রিউমার ছড়িয়ে পড়ে। আজ কনসার্টে আসার পরে দরা তার ফ্রেন্ডকে মেরে হসপিটালে পাঠিয়েছে। এদিকে সিনা বসে বসে কল্পনা করছিল কিভাবে সেদিন তার সাথে দরার দেখা হলো। এইসব ভেবে সে খুশিতে আত্মহারা। তো সিনার একটা গ্রুপ ছিল দরাকে নিয়ে। সেখানে তার এক ফ্রেন্ড জিজ্ঞেস করে, আমি অনলাইনে দরাকে তার বন্ধু জাইহর সাথে খারাপ আচরণ করতে দেখেছি। বুঝতে পারছি না আমি যে দরাকে পছন্দ করি সে বাস্তবে আসলেই ভালো তো, নাকি মানুষ তার রাগ নিয়ে যা বলে সেটাই সত্যি। সে কি ভালো মানুষ হওয়ার নাটক করে? তুমি কি বলো, তুমি কি তাকে বিশ্বাস করো? তখন সিনা মনে করে যখন সিনা টিনেজ ছিল তখন তার সাথে একবার কোনো কারণে দরার সাথে দেখা হয়, আর সে তার মাথায় একটা ক্যাপ পরিয়ে দেয়। এবার কেন দেখা হয় আর কেন ক্যাপ পরিয়েছিল ছোটবেলায় সেটা আমরা পরে জানতে পারবো। সিনা এই ঘটনা মনে করে তার ফ্রেন্ডকে বলে, আমি দরাকে 100 ভাগ বিশ্বাস করি। সে ফেক নয়, সে আসলে ভালো। এদিকে দরাকে তার বন্ধু অসিয়ং এসে বলে, আমি জানি তুমি কনসার্ট শেষে লুকিয়ে হসপিটালে দেখতে গিয়েছিলে তাকে, তাহলে হেলো বলে আসলে না কেন? দরা বলে, আমার হেলো বলাতে কি হতো, তারা ভালো থাকে এটাই চাই। অসিয়ং বলে, ঠিক আছে চল আজ দুই বন্ধু পুরোনো দিনের মতন সময় কাটাই। তো অনেক গল্প গুজব করে রাত কেটে যায়। পরদিন সকালে দরা ঘুম থেকে উঠে অসিয়ংকে ডাকে, কিন্তু এসে দেখে তাকে কেউ শেষ করে মেঝেতে ফেলে গিয়েছে। যা দেখে সে শকড হয়ে যায় আর প্রচুর কাঁদতে থাকে। অন্যদিকে প্রতিদিনের মতন সিনা ঘুম থেকে উঠে ভাবছিল যদি একটা মিরাকেল হতো আর দরার সাথে তার দেখা হয়ে যেত। তো গল্পের শুরুতে সে যার সাথে দেখা করার আশা করছিল সেটাই দরাই ছিল। তো আজ তার সে আশা পূরণ হতে চলল। সিনা নিউজে দেখে দরাকে গ্রেফতার করা হয়েছে প্রাইম সাসপেক্ট হিসেবে। সিনা এটা জানার পর দৌড়ে থানায় আসে লয়ার হিসেবে দেখা করার জন্য। দরা সিনাকে দেখে মন থেকে ভেঙে পড়ে আর ভাবে, আমি সত্যি সবসময় চাইতাম তোমার সাথে দেখা করে কথা বলার জন্য, কিন্তু কখনো ভাবিনি আমাদের দেখা একজন লয়ার আর মার্ডার সাসপেক্ট হিসেবে হবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনা টিভিতে দরার কনসার্ট দেখছিল আর তাকে সাপোর্ট করছিল, চেয়ার আপ করছিল। বর্তমানে সিনা বসে আছে দরার সামনে। সিনা দরাকে বলে, মিস্টার দরা, আপনি কি শুনতে পাচ্ছেন? দরা কেঁদে বলে, না, এটা হতেই পারে না। আমার বন্ধু অসিয়ং কিভাবে মারা যেতে পারে? এটা হতে পারে না, আমি মানতে পারবো না। সিনা বলে, আমি বুঝতে পারছি এটা বিশ্বাস করা কষ্টকর, কিন্তু সত্যি বলতে এটা ঘটেছে। আপনার বন্ধু আর নেই। আমি হচ্ছি লয়ার সিনা আর আমাদের ল ফার্ম আপনাদের এজেন্সির লিগ্যাল সব কাজ করে থাকে। তো এখন আপনি হচ্ছেন এই কেসের প্রাইম সাসপেক্ট। তো দরা এখনো ট্রমার মধ্যে আছে, তাই সে এইসব কিছুই প্রসেস করতে পারছে না। বারবার বলছিল সে বিশ্বাস করে না তার বন্ধু আর নেই। সিনা বলে, দেখুন আমি বুঝতে পারছি আপনি এই মুহূর্তে কি মানসিক অবস্থায় আছেন, কিন্তু আমার জানা জরুরি সেই দিন কি হয়েছিল। আপনার প্রতি কি কারো কোনো রাগ ছিল? দরা তখন মনে করে তার সেই অবসেসড ক্রেজি ফ্যানগার্লদের কথা। তারা কিভাবে তাকে চারদিকে বিরক্ত করত, ফলো করতে করতে ঘর পর্যন্ত এসেছিল। দরা এবার রেগে সিনাকে বলে, হে আছে, ওই পাগল ফ্যান্স গার্লসরা। আমি নিশ্চিত এইসব তাদেরই কাজ। আমাকে সারাক্ষণ সব দিকে ফলো করতো, আমাকে অতিষ্ঠ করে রাখতো। এগুলো নিশ্চিত তাদের কাজ। এই ফালতু ফ্যান্সদের জন্য আমার জীবনের এই অবস্থা। এইসব বলে দরা খুব গালিগালাজ করতে থাকে ফ্যানগার্লদের। সিনা দরা থেকে ফ্যান্সদের সম্পর্কে এইরকম কথাবার্তা শুনে খুব কষ্ট পাচ্ছিল, কারণ সিনা নিজেও তো তার খুব বড় একজন ফ্যানগার্ল। কিন্তু আজ সিনা জানতে পারলো দরা তার ভক্তদের জন্য অতিষ্ঠ মানসিকভাবে। সে তাদেরকে বিন্দু মাত্র পছন্দ করে না মন থেকে। তাই সিনা সিদ্ধান্ত নিয়ে নেয় দরাকে সে কখনোই জানতে দিবে না সে তার কত বড় একজন ফ্যানগার্ল। সিনা শুধুমাত্র দরার লয়ার হয়েই তাকে হেল্প করবে, এর বেশি কিছু করবে না, বলবেও না। তো সিনা এতটুকু কথা বলে বাইরে আসে, আর তার মন এতই খারাপ হয় আর সে এতই হতাশ হয় দরার কথায় যে সে বাইরে এত রিপোর্টারের কথা কানেও নেয় না। সিনা একভাবে ভাবছিল কিভাবে সে দরাকে দূর থেকে এতদিন সাপোর্ট করে এসেছে, আর আজ সে এইসব কি শুনলো। কিভাবে দরা তার সব ফ্যানগার্লদের অপছন্দ করতে পারে। এবার একটা ফ্ল্যাশব্যাকে সিনা যায়, যেখানে সিনা তখন হাই স্কুলের স্টুডেন্ট ছিল। সিনাকে কিছু স্টুডেন্ট মিলে বুলি করছিল, তার উপর ময়লা পানি ফেলে দেয়। তাকে খুব করে সবসময় এরকম বুলি করতো তারা। সিনা এইসব সহ্য করতে করতে এখন আর নিজেকে সামলাতে পারছিল না। তাই সিনা একটা নদীর ধারে আসে নিজেকে শেষ করতে। ঠিক যখন সিনা নিজেও নিজেকে সামলাতে পারছিল না, প্রোটেক্ট করতে পারছিল না, তখন সেখানে আসে দরা তার গিটার নিয়ে। দরা সিনার পাশে দাঁড়িয়ে একটা গান গায়। সিনা একভাবে সেই গানটা শুনে আর সে ফিল করে নিজেকে সে শান্ত করতে পারছে। সে দরার গান শুনে কমফর্ট ফিল করে। সিনা তার বাবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে, আর সে ওখানে নিজের ভেতর জমিয়ে রাখা সব কষ্ট চোখের পানির মাধ্যমে শেষ করে। সিনাকে কাঁদতে দেখে দরা তখন তার মাথায় সেই লাল ক্যাপটা পরিয়ে মুখ ঢেকে রাখে, যেন সিনা কমফোর্টলি কাঁদতে পারে।
আর নিজেকে হালকা করতে পারে। সিনা পরে স্কুল থেকে ড্রপ আউট নিয়ে চলে আসে আর দরার দেওয়া রেকর্ডার থেকে তার গান শুনে। দরা তাকে একটা রেকর্ডার দিয়ে বলেছিল, এটাতে আমি একটা গান গেয়ে রেকর্ড করেছি যখন আমিও আমার সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ছিলাম। আমি আশা করব আমার এই গানটা তোমাকে তোমার খারাপ সময় থেকে বেরিয়ে আসতে হেল্প করবে। তো বর্তমানে সিনা বলছিল, আমি যেদিন প্রথম তোমার সাথে দেখা করি সেদিন আমি ঠিক করেছিলাম যে আমি বেঁচে থাকবো, বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। হয়তো বা আমি একদিন এইভাবে চেষ্টা করতে করতে একদিন নিজের বেঁচে থাকার কারণটা খুঁজে পেয়ে যাব। তো এরপরেই সিনা দিন রাত পড়াশোনা করা শুরু করে। সে সবসময় নিজেকে শান্ত রাখতে, ভালো রাখতে দরার রেকর্ডার থেকে সেই গানটা শুনতো। আর এইভাবেই সিনা এক সময় বড় একজন লয়ার হয়ে ওঠে, সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে। সিনার বাবা মাকে হারানোর পেছনে একটা কষ্টকর কাহিনী আছে যা আমরা পরে জানতে পারবো। তো সিনা এইসব ঘটনা থেকে বেরিয়ে আসে দরার গান শুনতে শুনতেই। তারপরে একদিন সিনা জানতে পারে দরা গোল্ড বয় ব্যান্ডে জয়েন করেছে, সে আইডল হতে যাচ্ছে। সিনা তখন তার প্রথম কনসার্টে যায় যেখানে দরা ছিল খুব নার্ভাস, গান গাইতেই পারছিল না সে। সিনা তখন দূর থেকে তাকে উৎসাহ দেয় গান গাইতে। দরা তার উৎসাহ পেয়ে তার গান শুরু করে আর খুব ভালো করে নিজের গান সম্পূর্ণ করে। এইভাবেই সিনা তার ফ্যান গার্ল হয়। কিন্তু সিনা দরার অন্য সব ফ্যান্সদের মতন ছিল না, কারণ সিনা দরাকে আইডল হওয়ার আগে থেকেই চিনতো আর তখন থেকে তার দেওয়া গানটা শুনে এসেছে। তো এই দিক থেকে সিনা আলাদা, যা দরা জানে না। যাই হোক, এবার সিনা একা একা বসে ভাবছিল কি করবে। দরার জন্য সে আজ বেঁচে আছে। সেই দরাই এখন এত বড় একটি বিপদে পড়েছে, তার কি করা উচিত? দরাকে কি সে বিশ্বাস করবে? যে দরাকে সে চিনতো সেই দরা তো এরকম কাজ কিছুতেই করতে পারে না। সিনা বুঝতে পারছিল না কি করা উচিত। দরা কি আসলে নির্দোষ? কিভাবে সিনা সেটা সিদ্ধান্ত নিবে এই নিয়ে সিনা একা একা ভাবছিল। অন্যদিকে দরাকে পুলিশ অফিসার জিজ্ঞেস করছিল। দরা খুবই বিরক্ত হতে থাকে, কারণ তার বন্ধুর সাথে এইরকম কিছু করবে সেটা ভাবতেও পারে না। পুলিশ তাকে এমনভাবে বলছিল যেন দরাকে সব স্বীকার করতেই হবে, যেন দরাই সব করেছে। দরাকে যে উকিল রিপ্রেজেন্ট করছিল সে তো ঠিকঠাক মতন তার কাজ করছিলই না, উল্টো তাকে মাঝপথে ছেড়ে দিয়ে চলে যায়। এসব জানার পর সিনা সেই উকিলকে এসে বলে, তুমি দরার কেস ড্রপ করেছো কেন? দরাকে গ্রেফতার করার ওয়ারেন্ট আসছে, সে লয়ার ছাড়া কিভাবে কোর্টে নিজেকে ডিফেন্স করবে? সেই উকিল জানায়, আমি পারবো না এরকম একটা খারাপ কেস নিয়ে লড়তে, এই ছেলে এমনিতেই যাবে জেলে। তাছাড়া তার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী লয়ার কক লড়ছে, তাই অসম্ভব আমি যদি তার বিপক্ষে লড়তে যাই, উল্টো আমি আমার জব থেকে বেরিয়ে যাব, আমি পারবো না। সিনা বুঝতে পারে দরার পাশে আপাতত কোনো লয়ার নেই যে তার হয়ে লড়বে, কারণ দরার বিপক্ষে সমস্ত প্রমাণ, তাই কোনো উকিলেই ঝুঁকি নিতে চাইছে না। সিনা অনেকক্ষণ এইসব নিয়ে ভাবছিল। সে এখন কিছু একটা সিদ্ধান্ত নিতে বাইরে আসে। এদিকে গোল্ড বয় ব্যান্ডের মেম্বার জাইহো বলছিল, কিভাবে দরাই কাজটা করলো, সে এতটা নিচে নামলো। আমি সবসময় তাকে পছন্দ করতাম না। এজেন্সির সিও বলে, ইনভেস্টিগেশন এখনো শেষ হয়নি, দরাও ভিকটিম হতে পারে। জাইহো বলে, কিসের ভিকটিম? এইসব কিছু দরাই করেছে, আমি তো নিশ্চিত। তো কিছুক্ষণ পর সিওকে কল করে রিপোর্টার বায়েক। সিও বলে, আমি আপনাকে বলেছিলাম ডিল করার সময় যে যাই হয় যাক আমরা একে অপরের সাথে যোগাযোগ করব না, তাহলে আজ কল করলেন কেন? রিপোর্টার বায়েক বলে, কারণ আমি একটা ছবি পেয়েছি দরার ফ্যান মিটিং এর সময়, যেখানে দরার এক্স গার্লফ্রেন্ড হুইজুকে দেখা গিয়েছে। আমার মনে হচ্ছে এই কেসের সাথে তার ইনভলভ আছে, তো দেখতে পারেন খোঁজ করে। এদিকে সিনা দেখা করতে আসে দরার সাথে। সিনাকে দরা বলে, তুমি ঠিক বলেছিলে, এখন আমি রিয়েলাইজ করছি যে আমার বন্ধু আর নেই। সিনা বলে, আমি এখনো তোমার উকিল না, তো তাই আমি তোমাকে একটা সহজ প্রশ্ন করছি, তুমি কি ওসিওকে মেরেছো? হ্যাঁ বা না তে উত্তর দাও। দরা বলে, আমি যদি উত্তর দিয়েও দিই তাতে কি যায় আসবে? আমাকে কি তুমি বিশ্বাস করবে? কারণ কেউ তো আমাকে বিশ্বাস করছে না। সিনা বলে, আমি তৃতীয়বার জিজ্ঞেস করব না, তুমি কি সত্যি তোমার বন্ধুকে কিছু করেছো? আমি বিশ্বাস করব তুমি যাই বলবে, তবে এক কথায় উত্তর দাও। দরা বলে, আমি কিছু করিনি তাকে। আমি নিজেকে অনেকবার প্রশ্ন করেছি, কিন্তু আমি সত্যি কিছু করিনি। আমি জানি না কিভাবে কি হয়েছে। সিনা তখন ভাবে, আমি জানি ক্লায়েন্টরা অনেক সময় মিথ্যা বলে অভিনয় করে, কিন্তু দরা এখন যা বলছে তা অভিনয় নয়, কারণ দরা এত ভালো অভিনয় করতেই পারে না। আসলে সিনা দরার টিভি সিরিজ দেখেছিল যেখানে দরা খুব বাজে অভিনয় করত, তাই এখন দরা যা বলছে তা একদমই মিথ্যা নয় বা অভিনয়ও নয়। সিনা জানে দরা অভিনয়ে কত বাজে, তাই সিনা হেসে গান গাইতে থাকে জেলের সকালে ওঠার গান। সিনা বলে, তো যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে এই গান তোমাকে শুনতে হবে না, আর যদি খারাপ হয় তাহলে প্রতি সকালে এই গান শুনেই তুমি ঘুম থেকে উঠবে। দরা বলে, মানে? সিনা বলে, মানে আমি যদি তোমার উকিল হয়ে যাই তাহলে তোমাকে এই গান শুনতে হবে না, কারণ আমি তোমাকে জেলেই যেতে দিব না। আমি আমার ক্লায়েন্টকে 100 ভাগ বাঁচিয়ে থাকি। তো তোমার উকিল হওয়ার আগে আমার একটা শর্ত আছে,
যদি তুমি আমার সেই শর্ত মেনে নাও তাহলে আমি তোমার কেসটা নিয়ে কোর্টে লড়বো এবং নির্দোষও ঠিক প্রমাণ করেই দিব। ভেবে দেখো আর আমাকে জানিও। এবার দোরা একা ভাবছিল আর বলছিল, এটা কেমন ধরনের উকিল, এর কি মাথা খারাপ? ম্যানেজার, তুমি আমাকে অন্য কোনো দামি উকিল হায়ার করে দাও। ম্যানেজার বলে, সেই একমাত্র যে তোমার কেস নিতে রাজি হয়েছে, আর কেউ এই মুহূর্তে চাইছে না তোমাকে ডিফেন্স করতে। এবার দোরার কাছে আরো কয়েকজন উকিল আসে, কিন্তু সবাই বলছিল দোরাই দোষী, সব প্রমাণ তো তার বিপক্ষে। দোরা তখন বুঝতে পারে তার হাতে একমাত্র আশার আলো হয়ে সিনাই আছে, তাই সিনাকে তার উকিল হিসেবে সে মেনে নেয়। আর সিনাকে কল করে জানানো হয় এই কেস নেয়ার জন্য। সিনা রেডি হয়েছিল, তাই সে তার ফ্রেন্ড চুংজাইকে বলে চলো কাজে যেতে হবে। তো সিনাকে চুংজাই বিভিন্ন ডিটেলস কালেক্ট করতে হেল্প করে, যাতে করে সিনা বড় থেকে বড় কেস জিততে পারে সহজেই। না হলে একা সব ডিটেলস কালেক্ট করা অসম্ভব। এবার সিনাকে চুংজাই বলে, কি ফ্যান গার্ল বলে কি এই কেস নেওয়া? এখানে তো ক্লিয়ারলি দোষী দোরাই। সিনা বলে, আমি এই কেস একজন ফ্যান গার্ল হিসেবে নেইনি, বরং একজন নির্দোষ দোষী সাব্যস্ত হচ্ছে বলে কেস নিয়েছি। আমি কোনো নির্দোষের শাস্তি হবে সেটা কখনোই দেখতে পারবো না। এটা যদি এখন দোরার জায়গায় অন্য যে কেউ থাকতো আমি একই কাজ করতাম। তো দোরার ঘরে কিছু অবসেসড ফ্যান্স ঢুকে পড়েছিল, তাদেরকে খুঁজে বের করো ট্রায়ালের আগে। এই বলে সিনা আসে দোরার ঘর দেখতে, যে এখানে কিভাবে ক্রাইমটা হতে পারে। সিনা কিছু আন্দাজ করতে সারা ঘরের সব খুঁটিনাটি বিষয়গুলো দেখে। তখন সেখানে আসে লয়ার কক। সে এসে সিনাকে বলছিল, এখানে ক্লিয়ার দোষী দোরা, তাই এই কেস নিয়ে টানাটানি করাটা পাগলামি ছাড়া কিছুই না। সিনা তখন মনে করে হাই স্কুলে এই ককই তাকে বুলি করতো বাকি মেয়েদের সাথে মিলে, সে খুব মজাও নিত। সিনা এইসব মনে করে রেগে হেসে বলে, আসলে কি বলুন তো মিস্টার লয়ার, আমি সিনা হচ্ছে সেই সব মানুষের কাতারে যারা পাগলামি করতেই বেশি পছন্দ করে। আমি এমন সব কাজ করি যাতে সাধারণ সবাই করার কথাই ভাবে না। তো হ্যাঁ, আমাদের এবার দেখা হবে ওয়ারেন্ট হিয়ারিংয়ে। অল দ্য বেস্ট। এই কথা বলে সিনা চলে যায়। লয়ার কক তো শকড হয়ে ভাবতেই থেকে যায়। তো এবার অফিসে আসার পর সিনাকে তার সিনিয়র বলে, এই কেস কেন নিলে? এখানে অনেক সমস্যা আছে। সিনা বলে, কেন, আপনি কি লয়ার কককে ভয় পাচ্ছেন? আমি তো সেই ভয়ের জন্য একজন নির্দোষকে শাস্তি পেতে দিতে পারি না। তাছাড়া আমি নিশ্চিত এই কেসটা যেমন দেখাচ্ছে আসলে তেমন না। এখানে অনেক কিছু লুকিয়ে আছে যা বের না করে আমি ছাড়বো না। তো সিনাকে তার সিনিয়র খুব পছন্দ করত, কারণ সিনা তার সাথে শুরু থেকে আছে, তাই সিনার কাজে সে বাধা দেয় না। কিছুক্ষণ পর সিনার অ্যাসিস্ট্যান্ট লয়ার তাকে কিছু ইনফরমেশন দেয় এই কেসে হেল্প করতে, কারণ এই মেয়েটা হচ্ছে গোল্ড বয় ব্যান্ডের ফ্যান। এদিকে চুনজাই ধরে ফেলে সেই অবসেস দুই ফ্যানকে। সিনা তাদেরকে অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করে কিভাবে তারা দোরার বাড়িতে গেল। যদি তারা না বলে তাহলে তাদের বিরুদ্ধে সে অভিযোগ করবে, আর সবচেয়ে কঠিন অভিযোগ করার ব্যবস্থা করবে। মেয়েগুলো বাধ্য হয়ে সব বলে দেয় কিভাবে তারা দোরার বাড়ি পর্যন্ত ঢুকেছিল। তাদেরকে নাকি কে একজন বলেছিল কিভাবে দোরার বাড়িতে সিকিউরিটি গার্ড এড়িয়ে যাওয়া যাবে, আর সেই মতনই সেদিন তারা গিয়েছিল, আর দোরা পরে তাদেরকে হাতে নাতে ধরে। সিনা এই সবটা জেনে বলে, আচ্ছা এই বিষয়, এটাকে কি ভালোবাসা বলে একজন আইডলকে? তাকে সাপোর্ট কি এইভাবে করতে হয়? এটাকে বলে অবসেসড হয়ে যাওয়া। তোমাদের জন্য তার মানসিক অবস্থা খারাপ হয়েছে, সে তার ফ্যান্সদেরকে অপছন্দ করতে শুরু করেছে। কাউকে সাপোর্ট করতে হলে অনেকভাবেই করা যায়, তার মানসিক শান্তি নষ্ট না করেও। তো এইসব করা ছেড়ে দাও, না হলে আমি সত্যি তোমাদের বিরুদ্ধে ভবিষ্যতে অভিযোগ করব। তো আজ দোরাকে কোর্টে নিয়ে আসে সিনা, তার ওয়ারেন্ট হিয়ারিং ছিল। সিনা দোরাকে বলে, মাথা নিচু করে থাকলে তোমাকে সত্যি দোষী মনে হবে, নিজের মাথা উঁচু করে রাখো। দোরা বলে, আমি জানি না, আমি কিছুতেই সেই রাতের ঘটনা মনে করতে পারছি না। আমি জানি আমি কিছু করিনি, কিন্তু কি হবে যদি সত্যি আমি কিছু করে থাকি? আমার তো কিছুই মনে পড়ছে না। সিনা বলে, দেখো, যতক্ষণ পর্যন্ত আমি তোমার হয়ে লড়াই করব ততক্ষণ তুমি নিশ্চিত থাকো যে তুমিই নির্দোষ প্রমাণিত হবে। তো এবার সিনার বলা কথা অনুযায়ী কোর্টে বসে দোরা জজকে জানায় সে কিছুই করেনি, আর এই অভিযোগ সে মেনে নিচ্ছে না। জজ পরে তাদের লয়ারদেরকে তথ্য প্রমাণ দিতে বলে। সিনা সেখানে বড় প্রমাণ হিসেবে জানায়, সবাই বলছে দোরার ফ্ল্যাটে তৃতীয় কেউ অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না, তাই সেই রাতে একা দোরাই ছিল। কিন্তু এটা ভুল। এক সপ্তাহ আগে দোরার ঘরে তারই অনুমতি ছাড়া সিকিউরিটি গার্ড এড়িয়ে তার ঘরে তার দুইজন ফ্যান্স গার্ল ঢুকে পড়েছিল। তাই তারা যদি এইভাবে ঢুকতে পারে, সেজন্য সেই রাতেও নিশ্চিত কেউ না কেউ তো ঢুকেছিল। তো যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে ততক্ষণ দোরাকে গ্রেফতার করার ওয়ারেন্ট বাতিল রাখতে হবে। জজ জানায়, ইনভেস্টিগেশন থেকে কি কোনো শক্ত প্রমাণ আসেনি,
লয়ার কক জানায় আসেনি আপাতত। সিনা বলে যেহেতু কোনো শক্ত প্রমাণ আসেনি যা দরাকে সত্যি দোষী প্রমাণিত করতে পারবে, সেহেতু দরাকে গ্রেফতার করার ওয়ারেন্ট বাতিল করার রিকোয়েস্ট করা হলো। জজও সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। বাইরে এসে লয়ার কক সিনাকে বলে, বাহ, ভালো পাঞ্চ দিলে। সিনা বলে, এটা তো সবেমাত্র শুরু মিস্টার লয়ার। পরের বারের হিয়ারিংয়ে আমি আপনাকে একদম মাঠের বাইরে পাঠিয়ে ছাড়বো। আপনি শুধু দেখতে থাকুন। এই কথা বলে সিনা বাইরে আসে। এসে দরাকে বলে, তুমি কোথায় যাবে? কেউ কি আছে যাকে তুমি বিশ্বাস করতে পারো? আমি তাহলে তাকে কল করে বলছি তোমাকে নিয়ে যাবে। দরা বলে, না, আমার তেমন কেউই নেই। সিনা তাই নিজেই তাকে বাসা পর্যন্ত দিতে তার গাড়িতে তোলে। মাঝপথে দরা গাড়ি থেকে নেমে দেখে তার ছবিতে মানুষ কত আজে বাজে কথা লিখেছে, যা দেখে সে খুব হতাশ হয়। সিনা তার পাশেই ছিল। কিছুক্ষণ পর দরা তার বাসায় যায়, কিন্তু সেখানে তার বন্ধুর সাথে কাটানো সব স্মৃতি মনে পড়ে। তাই সে বাইরে এসে ড্রিঙ্কস করতে থাকে। আর তার বন্ধুর সাথে কাটানো সমস্ত ভালো ভালো স্মৃতি মনে করে সে খুব কাঁদে। আর সেখানে এক পর্যায়ে বেহুশ হয়ে যায়। পরদিন ঘুম থেকে উঠে দরা দেখে সে অন্য কারো ঘরে। উঠে বাইরে এসে দেখে এটা তো সিনার বাসা। সিনা দরাকে বলে, ও, উঠে পড়েছ, আমার বাড়িতে তোমাকে স্বাগত। দরা তো শকড হয়ে তাকিয়ে থাকে সিনার দিকে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় দরাকে খুঁজে না পেয়ে সিনা কল করে তাকে। তখন থানা থেকে পুলিশ কল ধরে আর সিনাকে আসতে বলে। সিনা থানায় গিয়ে দেখে দরা সেখানে বেহুশ হয়ে আছে। পুলিশ জানায় সে রাস্তায় চেঁচামেচি করছিল আর বলছিল তার কোনো ঘর নেই যাওয়ার। এবার সিনা চুংজাইকে বলে দরাকে নিয়ে তার বাড়ি আসতে। দরাকে পিঠে করে চুংজাই নিচ্ছিল আর সিনাকে বলছিল, আমি কেন একে এইভাবে নিয়ে যাচ্ছি, ফেলে দিতে মন চাইছে। সিনা বলে, কি করব, তাকে কি এইভাবে থানায় রেখে আসবো? সে তার বাসায়ও যেতে চাইছিল না, পুলিশ বলল। চুংজাই বলে, তাহলে তাকে কোনো হোটেলে রেখে দিতে, তোমার বাড়ি কেন নিয়ে আসতে হবে? সিনা বলে, তোমার দরাকে ক্যারি করতে কষ্ট হলে আমাকে দাও। চুংজাই বলে, থাক, চুপ থাকো, দরা কোনো বাচ্চা না যে তুমি তাকে কুলো করে নিতে পারবে। আমিই নিতে পারছি না, কত ভারী সে, অসহ্য একদম, তোমার জন্য আরো কত কি যে সহ্য করতে হবে। তারপর চুংজাই দরাকে সিনার বেডরুমে রাখে। চুংজাইয়ের ভালোই লাগছিল না যে সিনার ঘরে দরা থাকবে। যতই হোক সে সিনার পছন্দের একজন আইডল, তাই চুংজাই বলছিল দরাকে তার সাথে নিয়ে রাখতে। কিন্তু সিনা মানা করে, কারণ চুংজাই বিভিন্ন কিছু নিয়ে কাজ করে, তাই তার সাথে থাকাটা ঠিক হবে না। চুংজাই সিনাকে জিজ্ঞেস করে, তো এটাই কারণ দরাকে তোমার সাথে রাখার? সিনা বলে, কি বলতে চাইছো তুমি, আর কি হতে পারে? চুংজাই বলে, না মানে, দরার প্রতি তোমার যা ফিলিংস আছে সেটা আবার তার সামনে বের করার বাহানা নয় তো। সিনা বলে, চুপ থাকো, দরাকে যদি আমরা যে কোনো জায়গায় ছেড়ে দেই আর সে যদি ভেনিশ হয়ে যায় তাহলে আমাদের কাজ সেখানেই শেষ। তাই তাকে এখানে এনেছি। এই কেস নেওয়ার সাথে আমার পার্সোনাল ফিলিংসের কোনো সংযোগ নেই। দরা আমার কাছে শুধুমাত্র একজন ক্লায়েন্ট আর আমি তার লয়ার। চুংজাই বলে, ভয় করছে না তার সাথে থাকতে? সিনা বলে, কেন, তুমি ভাবছো যে হতেই পারে দরা আসল কিলার, তাই তো? চুংজাই বলে, হ্যাঁ, হতেই তো পারে, কারণ এখনও তো সে নির্দোষ প্রমাণিত হয়নি। কাউকে অন্ধের মতন বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? সিনা বলে, ভয় তো হচ্ছে। আমি ভাবি যদি সে সত্যি এমন কিছু করে থাকে, যদি আমার হেল্প করাটা ব্যর্থ হয় আর সে আরও খারাপ কেউ হয়ে ওঠে। কিন্তু আমার ভাবনা সম্পূর্ণ ভিন্ন। আপাতত সে আমার ক্লায়েন্ট। একজন লয়ার হিসেবে আমার দায়িত্ব আমার ক্লায়েন্টের জন্য শেষ পর্যন্ত ফাইট করা। তো আমি করব সেটা। চুংজাই পরে চলে যায় আর সিনা আসে দরার রুমে আর বলে, আমি ভাবতেই পারছি না দরা আমার রুমে আমার সামনে। সিনার ঘরে যেহেতু দরা ছবি স্টিকারে ভরা ছিল, তাই সে দরা আসার আগেই সেই সব সরিয়ে ফেলে, লুকিয়ে রাখে তার স্টোর রুমে। কিন্তু একটা স্টিকার এখনো তার খাটের মধ্যে লেগেছিল। সিনা সেটা চুপচাপ সরিয়ে আনে যেন দরা না দেখে, কারণ সিনা জানে দরা তার ফ্যান্সদের কত অপছন্দ করে। সেজন্য সিনা দরাকে এটা জানতে দিতে চায় না যে সেও তার বড় মাপের একজন ফ্যান গার্ল। তো স্টিকার সরানোর সময় সে দেখে দরা ঘুমের মধ্যে কাঁদছে। হয়তোবা তার স্বপ্নেও সে ঘটনাটাই আসছে, আর তার মধ্যে একটা বড় ট্রমা আছে। সিনার দরার প্রতি খুব মায়া হয়। সে তার চোখের পানি মুছে দেয় আর আশা করে যেন দরা একটু শান্তিতে ঘুমাতে পারে। তো দরা ধীরে ধীরে শান্ত হয় আর কান্না বন্ধ করে দেয়। এবার পরদিন সকালে দরা ঘুম থেকে উঠে দেখে সে অন্য কারো ঘরে। বাইরে আসতে সিনাকে দেখে আর সিনা দরাকে তার ঘরে স্বাগত করে। দরা সিনার হাতে নাইফ দেখে ভয় পেয়ে যায়। সিনা সেটা ফেলে দিয়ে বলে, ও সরি, আমি বুঝতে পারি তুমি ভয় পাবে। আসলে কাল রাতে আমাকে পুলিশ কল করে বলেছিল তোমাকে তারা পার্কে পেয়েছে, আর আমি তোমার ডোর কোডও জানি না, তাই এখানে আনতেই হলো। দরা উঠে চলে যাচ্ছিল, কারণ সে তো অচেনা কারো ঘর এইভাবে থাকতে পারবে না। সিনা তখন নোটিশ দেখিয়ে বলে, দেখো, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু আমি তোমার লয়ার, তাই আমার কাজের খাতিরে হলেও তোমাকে আমার কল ধরতে হবে। এইভাবে ভেনিশ হলে চলবে না। দরা কথা এড়িয়ে চলে যায়। চুংজাই তাকে যেতে দেখে সিনাকে বলে, তুমি তাকে কেন এইভাবে যেতে দিলে? এখন আবার আমরা তাকে কোথায় খুঁজবো?
এদিকে লয়ারকক ওসিয়কের অটোপসি রিপোর্ট থেকে কিছু শক্ত প্রমাণ পায় না, যার মাধ্যমে দোরাকে দোষী প্রমাণ করা যাবে। তাই তার অ্যাসিস্ট্যান্টকে বলে জলদি কিছু শক্ত প্রমাণ বের করতে, কারণ সামনে হিয়ারিংয়ে সে সিনাকে হারাতে চায়, সেটা যেভাবেই হোক না কেন। এদিকে দরার ফ্যান্স বেশিরভাগই এখন তার হ্যাটার্স হয়ে তার শাস্তির জন্য ভিড় করছে। এইসব সিনা উপর থেকে দেখে। সিনার সাথে তখন দরার ম্যানেজার জাং দেখা করে বলে এইরকম আগে তারা বলতো দরাকে পছন্দ করে, আর আজ দেখো এরাই কি বলছে। সবই সময়ের খেলা। সিনা জাংকে জিজ্ঞেস করে দরা যে হাউসকিপার আছে সে কি কখনো দরার বাসার পাস কি হারিয়েছিল। জাং জানায় এটা অসম্ভব, গত 10 বছর ধরে সে দরার বাসায় কাজ করছে, কখনো এরকম সমস্যা হয়নি। সিনা তখন মনে মনে বলে এটাও তো ঠিক, দরা সবসময় তার থ্যাঙ্কস গিভিং স্পিচে তার হাউসকিপারের নাম নিত। এবার সিনা আসে দরার এজেন্সি সিও মিস্টার বসাংয়ের সাথে কথা বলতে। সিনা বসাংকে দেখে মনে মনে বলে এই লোকটা দরা আর তার টিম মেম্বারের সবাইকে দিন রাত খাটিয়ে যায়, একদিনও ছুটি ছাড়া। কিন্তু যখনই কোনো স্ক্যান্ডালে তারা পড়ে তখনই এই লোক তাদের হাত ছেড়ে নিজের পথ ক্লিয়ার করে আর নিজে এইভাবে এত আরামে দিন কাটায় আরামের জায়গায় থেকে। কত বড় হৃদয়হীন। এইসব বলে সিনা মনে মনে তাকে বেশ গালি দিয়ে নিজেকে শান্ত করে। সেই সিও বসাংকে একদমই পছন্দ করে না এইসব কারণে। তো এবার বসাং সিনাকে জানায় এইসব রিউমার যে সে দরার কন্ট্রাক্ট ক্যান্সেল করবে, যেহেতু এখনো দরার দোষ প্রমাণিত হয়নি তাই তারা সময় নিচ্ছে। সিনা বলে তো যে রাতে এইসব হয় সেদিন আপনারা দুজন একসাথেই ছিলেন। বসাং বলে হ্যাঁ, কনসার্টের পর আমি আর ম্যানেজার জাং অ্যাকাউন্টের কাজ করছিলাম। সিনা বলে কখনো কি দরা আর অসিয়কের মধ্যে ঝগড়া হতে দেখেছেন। বসাং বলে না, তারা দুজনে কখনোই ঝগড়া করতো না, আমি তো দেখিনি অন্তত। তারা খুবই কাছাকাছি থাকতো, দুজন ভালো বন্ধুর মতন। কিছুক্ষণ পর সেখানে আসে গোল বয় ব্যান্ডের 2 মেম্বার জাইহা আর ইয়ংবিন। সিনা তাদেরকে তার পরিচয় দিয়ে জিজ্ঞেস করে কনসার্টে তাদের মধ্যে কি কিছু হয়েছিল, ঝগড়া বা কিছু, আর দরার সাথে তার সম্পর্ক কেমন ছিল। জাইহা বলে ভালোই ছিল সম্পর্ক। কেন আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন করছেন। সিনা বলে কারণ আমি শুনেছি সেদিন তোমার সাথে তার ঝগড়া হয়, এটা কি সত্যি। জাইহা রেগে বলে তো সেই রকম গসিপ তো আমি তোমার ব্যাপারে শুনেছি। মানুষ বলে বেড়ায় তুমি সব ক্রিমিনালদেরকে কোর্টে লড়াই করে বাঁচিয়ে দাও, তাদের শাস্তি হতে দাও না, তাই পাবলিক তোমাকে অপমান করে অপছন্দ করে। আমি বলছি তো ওসিওকে মেরেছে দরাই, সে একটা সাইকো, আমাকেও সেদিন কনসার্টে রেগে মেরেছিল। তখন সিনাকে সে একটা ভিডিও দেখায় যেখানে দরা ওসিওকের সাথে ঝগড়া করছিল। সিনা সেখান থেকে আসার পথে ভাবে এমন কেউ নেই যে দরাকে বিশ্বাস করে দরা কিলার নয়, কেউ নেই আমি ছাড়া, কিন্তু এটা কিভাবে সম্ভব। তখন সিনা নিউজে শুনে দরার স্বার্থপর মা বলেছে দরা যদি এরকম কাজ করেও থাকে সেজন্য স্বীকার করে নেয়, মানে নিজে মা হয়েও তার ছেলেকে বিশ্বাস করে দুটি কথা বলেনি এই মহিলা। এইদিকে সিও বসাংয়ের সাথে দেখা করতে আসে দরা। বসাং বলে কোথায় ছিলে, কল রিসিভ করো না কেন। দরা বলে কেন, যাতে করে আমার কন্ট্রাক্ট ক্যান্সেল করতে পারেন। বসাং বলে কি করেছো ওসিকর সাথে। দরা বলে আমি যদি সব বলি তাহলে কি আপনি আমাকে আদৌ বিশ্বাস করবেন। বসাং বলে তুমি কি জানো তোমার এইসব কারণে আমাকে কত লসের মধ্যে যেতে হচ্ছে, কত টাকা খরচ করতে হচ্ছে। দরা রেগে বলে টাকা নিয়ে পড়েছেন আপনি, আমার বন্ধু আর নেই আর আপনি টাকা টাকা করছেন। বসাং বলে তুমি একমাত্র জানো সেই রাতে কি হয়েছিল, তাই আমি ততক্ষণ তোমাকে বিশ্বাস করতে পারবো না যতক্ষণ না সব প্রমাণ হচ্ছে। আর তোমার বাড়ি গাড়ি কার্ড সব সিজ করা হবে। তোমার মা অনেক লোন নিয়েছেন তোমার নামে, আর তোমার যা অবস্থা ক্রেডিটরসরা ভাবছে তুমি পে ব্যাক করতেই পারবে না, তাই এখন তোমার থেকে সব নেওয়া হবে। তোমার মা এখনো এই পরিস্থিতিতে থেকে টাকা নিচ্ছে আর সব দিকে টাকার বিনিময়ে আজে বাজে কথা বলে ইন্টারভিউ দিচ্ছে। তোমার পাশে তো তোমার নিজের মা পর্যন্ত নেই, আর আশা করছো আমি থাকবো। দরা কিছু বলতে পারে না, দাঁড়িয়ে শুধু চোখের পানি ফেলে। ওইদিকে সিনা দরার মায়ের সাথে দেখা করে বুঝতে পারে এই মহিলা দরাকে টাকার জন্য জাস্ট ইউজ করছে, আর সে তার ছেলেকে একটুও বিশ্বাস করে না, তাই সে টাকার বিনিময়ে দরার বিপক্ষেও ইন্টারভিউ দিচ্ছে। সিনা সবটা জানার পর দরার মাকে একটাই কথা বলে আপনার ছেলে একটা গান নিজে লিখে গেয়েছিল, সে বলেছিল এই গানটা তার ছোটবেলার কথা ভেবে লিখেছে। আজ আমি বুঝতে পারছি সে গানের মধ্যে এত কষ্ট কেন লুকিয়েছিল। আমার মনে হয় আপনার ছেলের ওই গানটা আপনার কান পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই আপনি জানতেও পারেননি তার যন্ত্রণাটা ঠিক কতটুকু। যাই হোক, দরা এখন আমার ক্লায়েন্ট, তাই আপনি যদি আমার ক্লায়েন্টের বিরুদ্ধে একটাও ভুলভাল ইন্টারভিউ দিবেন তাহলে আমি সিনা আপনাকে জেলের ভাত খাওয়াতে দুবারও ভাববো না। এই কথা বলে সিনা রেগে চলে আসে, আর সে বুঝতে পারে দরার লাইফ কতটা টাফ কেটেছে।
তাও নিজের মায়ের কারণে, যা সত্যি খুব দুঃখজনক। সিনা আর চুংজাই এবার দরাকে খুঁজতে বের হয়, কারণ চুংজাই দরার উপর থেকে নজর সরাতেই দরা কোথায় জানি চলে গিয়েছে। এদিকে দরাকে কিছু ছেলেরা পেয়ে দরার দামি শো নিয়ে নেয় আর তাকে মারধর করে দোষী ভেবে। দরার তো মানসিক অবস্থা খারাপ, তাই নিজেকে সে প্রোটেক্ট করার চেষ্টাও করে না। এদিকে সিনা সেই ছেলেগুলোকে রাস্তায় পেয়ে যায় আর দরার শু দেখে সে তাদেরকে আজকে বলে, এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? আমি জানি এগুলো কার, চুপচাপ দিয়ে দাও। ছেলেগুলো সিনার সাথে খারাপ আচরণ করতে আসে, কিন্তু চুংজাই এসে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দেয়। তাই সিনা শুগুলো নিয়ে দৌড়ে আসে দরার কাছে। দেখে দরা একটা জায়গায় কাচুমাচু হয়ে বসে কাঁদছে, ভয় পেয়ে আছে। তার সব ঘটনা বারবার মাথায় রিপিট হচ্ছে। সে সহ্য করতে পারছে না এই যন্ত্রণা। সিনা দরাকে শান্ত করে আর তার পা থেকে ধুলো মুছতে মুছতে বলে, আমি এই যন্ত্রণার সাথে পরিচিত। এটা এমন একটা যন্ত্রণা যা বারবার বলে সবকিছু ছেড়ে নিজেকে শেষ করে দিতে। কিন্তু দরা, যে মানুষটাকে তুমি হারিয়েছ সেই মানুষটার খাতিরে হলেও তোমাকে আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, লড়তে হবে। তার ন্যায় বিচার তাকে তো দিতে হবে, তাই না? ততদিন আমি তোমার পাশে থাকব। তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার আগে পর্যন্ত আমি তোমাকে হেল্প করব। দরা তখন বুঝতে পারে একমাত্র সিনাই তার বিশ্বাস করার মতন মানুষ, তাই এখন থেকে তাকে সে বিশ্বাস করবে। অন্যদিকে দরার এক্স গার্লফ্রেন্ড হুইজুকে দেখা যায়। সে বসে বসে তাদের পুরনো ছবিগুলো দেখছিল। সেই সাথে সে লয়ার ককের প্রোফাইলও দেখছিল। হয়তোবা সে কিছু একটা করবে। অন্যদিকে লয়ার কককে তার বাবা জানায়, এই কেসটা যে করেই হোক তোমাকে জিততে হবে, তবেই না তুমি পলিটিক্সের দিকে আসতে পারবে। তাছাড়া জানো, তোমার বিপক্ষের লয়ার তোমার সাথে সেই হাই স্কুলে গিয়েছিল। লয়ার কক বলে, তাই নাকি? কিন্তু 500 জনের মধ্যে আমি কিভাবে মনে রাখবো কে সে? তার বাবা বলে, কারণ সে 500 জনের মধ্যে সেই মেয়েটা প্রথম স্থানে আসতো পরীক্ষায়, তোমারও আগে। মেয়েটার নাম সিনা। তারপর সে ওই হাই স্কুল থেকে ড্রপ আউট করে যায়। এবার লয়ার কক অনেক ভাবার পর মনে পড়ে কে এই লয়ার সিনা। সে মনে করে কিভাবে স্কুলে সে সিনাকে বুলি করত, তার ছবিও তুলে রেখেছিল আর তার উপর ময়লা পানি দিয়ে বলতো, ইস তোমার বডি থেকে গন্ধ আসছে। এসব মনে করে এবার লয়ার ককের বেশ চাপ আসে। বুঝতে পারে সিনা কতটা স্ট্রং হয়ে গিয়েছে এখন, তাকে হারানো এতটাও সহজ হবে না। অন্যদিকে পুলিশ সিসি ক্যামেরায় দেখে সেই রাতে ড্রিঙ্কস কিনতে বলে দরা শপে আসে, কিন্তু সে তখন শপ থেকে বের হয়ে অন্য কোনো দিকে চলে যায়। হয়তোবা সে তখন কারোর সাথে দেখা করতে গিয়েছিল, যা সে পুলিশকে জানায়নি। এবার তারা এটাই বের করতে লাগে যে দরা রাতে কার সাথে লুকিয়ে দেখা করতে গিয়েছিল। এদিকে দরা ফিরে আসে সিনার বাড়ি। সিনাকে আজ দরা তার লাইফের শুরুটা সম্পর্কে বলে। দরা জানায় তার মা যখন বারে গান গাইতো তখন সে ভেবেছিল যদি মায়ের জায়গায় সে গান গায় তাহলে হয়তোবা তার মা খুশি থাকবে, সে তার মাকে সবসময় কাছে পাবে। তাই সে বারে প্রথম গান গায় একেবারে ছোট্ট বয়সে। সেদিন তার গানটা শুনে বসাং আর সে তাকে নিজের বয়ফ্রেন্ডের জন্য সিলেক্ট করে। দরাকে সে তার মায়ের থেকে নিয়ে নেয় অনেক টাকার বিনিময়ে। দরা ছোট্ট ছিল আর তার বন্দি জীবন পছন্দ হচ্ছিল না। দিনরাত গান গাইতে গাইতে সে বিরক্ত হয়ে তার মাকে বলে আর যাবে না সে বসাঙ্গের কাছে। কিন্তু তার মা স্বার্থপরের মতন জানায় তাকে গান গাইতেই হবে, টাকা ইনকাম করতেই হবে, এছাড়া আর কোনো পথ নেই। তো সেই ছোট ছেলেটা সেদিন কাঁদতে কাঁদতে বসাঙ্গের সাথে যেতে বাধ্য হয়। কিছুটা যখন বড় হয় তখন তার সাথে পরিচয় হয় অচিয়কের। অচিয়ক সবসময় তার সাপোর্টে থাকতো। অচিয়কের কেয়ার সাপোর্টের জন্য দরা তার কঠিন সময়গুলোতে নিজেকে ঠিক রাখতে পারে। অচিয়কের জন্য সে তার ফেইলিওর সহ্য করেছে, আবার সাকসেসও পেয়েছে। তারা একসাথে সবাই ভালোই ছিল, কিন্তু কবে যে তারা এতটা দূরে হয়ে গেল বুঝতে পারেনি। অচিয়কের থেকে আর বাকি সবার থেকে দরা একা হয়েই পেশেন্ট হয় প্যানিকের। তো বর্তমানে এইসব বলে দরা সিনাকে জানায়, সেই রাতে আমরা এরকমই গল্প করছিলাম, গান শুনছিলাম আর হাসছিলাম, তারপর আর আমার কিছু মনে নেই। সিনা তখন সেই ঝগড়া করার ভিডিও দেখিয়ে প্রশ্ন করে সেদিন তার আর অসিয়কের মধ্যে কি হয়েছিল। দরা কিছু একটা লুকিয়ে যায় আর বলে, তেমন কিছু না, নর্মাল বন্ধুদের মধ্যে যা হয় আর কি। সিনা বলে, নিশ্চিত তো? অন্য কিছু লুকিয়ে রাখছো না তো? দরা বলে, না তো, আমি নিশ্চিত আমি তাকে কিছু করিনি। তো আমার বাড়িঘর সব সিজ করা হয়েছে, সেজন্য আমি বাড়ি যেতে পারবো না, কিছুদিন আমি তোমার বাড়িতেই থাকবো। সিনা শকড হয়ে বলে, কি বললে? দরা বলে, আমি এখানে থাকবো কারণ মোটেলে যেতে পারবো না, রিপোর্টাররা আছে। আর তাছাড়া তুমি তো বললে তুমি আমার পাশে থাকবে কেস সমাধান হওয়া পর্যন্ত, তাই আমি তোমার বাড়িতেই থাকবো। অন্যদিকে হুইজু দেখা করে লয়ার ককের সাথে আর তার থেকে দরার কেস আপডেট জানার চেষ্টা করে। কিছুটা সে আইডিয়া পেয়েও যায় যে দরার সাথে কি হচ্ছে। এদিকে দরা রেডি হচ্ছিল অচিয়কের ফিউনারেলে যাওয়ার জন্য, কিন্তু সে সাহস পায় না আর সিনাকে বলে, আমি পারবো না তাকে ফেস করতে।
সিনা সাহস দিয়ে বলে, কিন্তু কেন? তুমি কি সত্যি কোনো অন্যায় করেছো তার সাথে? তুমি বলেছো তুমি তার সাথে কিছু করোনি। তুমি যদি আজ না যাও মানুষ তো ভুল বুঝবেই, তার সাথে এটা তোমার বন্ধুর শেষ বিদায়। তাই আজ যদি না যাও হতে পারে ভবিষ্যতে তুমি এই কারণে আফসোস করবে। তাই আফসোস করতে না চাইলে সাহস করে টাইটা পরে রেডি হয়ে আমার সাথে চলো। আমি থাকবো তোমার সাপোর্টে, ভয় পাওয়ার কিছু নেই। সিনার কথায় দরা অনেকটা মানসিকভাবে নিজেকে শক্ত করে তার বন্ধুকে শেষ বিদায় জানাতে আসে। অনেক কষ্ট করে বিদায় জানিয়ে সে বাইরে আসে। এসে সব রিপোর্টারদেরকে আজ সে ভয়হীন হয়ে জানায়, আমার একমাত্র বন্ধু ছিল ওসিয়ক। তাকে আমি কতটা ভালোবাসি সেটা প্রমাণ করতে চাই না, কিন্তু আমি আমার বন্ধুর আসামিকে খুঁজে বের করব। সেজন্য তদন্তের কাজে আমি নিজেকে সবসময় প্রেজেন্ট রাখছি। তো আজ ইনভেস্টিগেশন করতেছি না, আর দরাকে আসতে হয় লয়ার ককের সাথে মিট করতে। লয়ার কক জানায় সিসি ক্যামেরাতে ধরা পড়েছে দরা সব থেকে বেরিয়ে কোথাও গিয়েছিল, আর 40 মিনিট পর সে বাসায় আসে। তাহলে সে এই সময়টা কোথায় ছিল? দরা তাকে কোনো উত্তর দেয় না। সিনা বাইরে এসে দরাকে বলে, তোমাকে আমি একটাই শর্ত দিয়ে এই কেসটা নিয়েছিলাম, আর সেটা হচ্ছে তুমি আমাকে সব সত্যি সত্যি বলবে। যা দেখেছো, যা করেছো, এমনকি তুমি স্বপ্নেও যা দেখো তাও আমাকে বলবে। তাহলে তুমি আমার থেকে এই ব্যাপারটা লুকিয়ে গেলে কেন? আমি তোমার লয়ার, আমি সব না জানলে কিভাবে হেল্প করবো তোমায়? এবার লয়ার কক এই বিষয়টা তোমার বিপক্ষে ইউজ করলে তুমি কতভাবে ফেঁসে যাবে জানো? দরা বলে, আমি বলছি তো আমি কোথাও যাইনি। সিনা বলে, তুমি মিথ্যা বলছো, তাই জন্য তোমার গলা এইভাবে লাল হয়েছে, তোমার চোখে তো নড়ছে, এটা হচ্ছে তোমার মিথ্যা বলার চিহ্ন। দরা সারপ্রাইজ হয়ে বলে, আমি মিথ্যা বললে যে আমার গলা লাল হয়ে যায় এটা তুমি কিভাবে জানো? সিনা যে দরার পা থেকে মাথা পর্যন্ত সব বিষয় জানে এটা তো দরাকে জানাতে পারবে না, তাহলে সে জেনে যাবে যে দরার ফ্যান গার্ল সিনা। তাই সিনা কথাটা এড়িয়ে চলে যাচ্ছিল, তখন একটা বাইক আসলে দরা সিনাকে টান দিয়ে বাঁচায়। কিছুক্ষণ পরই সেখানে আসে হইজো, আর সে এসে দরাকে ডিরেক্ট হাক করে। সিনা এইসব দিকে শকড হয়ে যায়, আর ওইদিকে পুলিশও সিসি ক্যামেরাতে দেখে দরার সাথে এই রাতে একটা মেয়ে দেখা করেছিল, আর সে আসলে হুইজুই ছিল। তো এই ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনা যেদিন জানতে পারে দরা ডেটিং রোমান্স ছড়িয়েছে হুইজুর সাথে, তখন থেকে সে খাওয়া ঘুম ছেড়ে বিছানায় পড়ে যায়। চুংজাই অনেক রিকোয়েস্ট করে তাকে কিছু খাওয়াতে পারতো না, তবে দরার এজেন্সি স্টেটমেন্ট বলেছিল দরা আর হুইজু ভালো বন্ধু। দরার কাছে কাজের আগে কিছুই না, ফ্যান্সরা যেন মিথ্যা ডেটিং রিউমারে বিশ্বাস না করে। সিনাই নিউজ পাওয়ার পর খুব খুশি হয়ে যায় আর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু এখন থেকে সিনা আসলে দরা ডেটিং করছিল তখন হুইজুর সাথেই, আর মিথ্যা স্টেটমেন্ট দেওয়া হয় দরার এজেন্সি থেকে। সিনা দেখে একজন রিপোর্টার ছবি তুলছে তাদের, তাই সিনা তাদেরকে ড্রাইভ করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। হুইজু দরার হাত ধরতে যায়, কিন্তু দরা হাত সরিয়ে নেয়। সিনা সবটাই দেখে। তারা একা একটা জায়গায় কথা বলতে যায়, আর সিনা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে। সিনা তখন কল করে চুংজাইগাটাকে। চুংজাই বলে, কি হয়েছে তোমার? আর দরা কোন মেয়ের সাথে ওখানে? সিনা বলে, এটা সেই মেয়ে যার সাথে দরার ডেটিং রুমার ছিল। চুংজাই বলে, কি বললে? এই কারণেই তো তুমি খাওয়া দাওয়া ছেড়ে টানা 3 দিন কেঁদেছিলে। দরা মিথ্যাবাদী, সে বলেছিল কখনো কোনো মেয়েকে ডেট করবে না, আজীবন তার ফ্যান্সদেরকেই ভালোবাসবে, এই তার নমুনা। তুমি এই কারণেই মন খারাপ করে আছো? সিনা বলে, আমি কেন মন খারাপ করব? চুংজাই বলে, আমি তো তাই বলেছিলাম, মেকআপ করা ছেলেদের বিশ্বাস করো না। আর তাছাড়া সে এত বড় একটা ছেলে, তুমি ভাবলে কি করে সে কোনো মেয়েকে ডেট না করে এতদিন সিঙ্গেল থাকবে, তাও তোমার মতন? সবাইকে আর তোমার মতন মাথা খারাপ হবে? বেকার তুমি তাকে নিজের হৃদয় দিয়ে বসেছিলে। আমি আসলে তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না সিনা, তাই বললাম আর কি। সিনা বলে, আমি কেন কষ্ট পাবো? সে আমার কাছে শুধুমাত্রই আমার ক্লায়েন্ট, আর তার বাইরে কিছুই না। আমার ফিলিংস এখানে কোনো ম্যাটারই করে না। ওইদিকে হুইজুকে ধরা জানায় সে এখানে এসেছে কেন। যদি এই কেসের মধ্যে নিজেকে জড়াতে না চায় তাহলে যেন তার থেকে দূরেই থাকে। তার লাইফে হুইজুকে আর চাই না। হুইজু বলে সে ওই রাতে তার বাসার দিকে যেতে দেখেছিল জাইহাকে। যদিও নিউজে বলা হচ্ছিল জাইহা হসপিটালে ছিল, কিন্তু সে দেখেছে তাকে। তো দরা কথা বলে শেষে আসলে সিনা তাকে বলে, তুমি কি সেই রাতে হুইজুর সাথে দেখা করতে গিয়েছিলে? দরা অবাক হয়ে বলে, তুমি তার নাম জানো কিভাবে? সিনা বলে, আমি তার নাম পরিচয় কিভাবে জানি সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং এটা গুরুত্বপূর্ণ তুমি আর কি কি আমার থেকে লুকিয়ে রেখেছো। আমি বলেছিলাম আমার থেকে কিছু না লুকিয়ে রাখতে। আমি প্রসিকিউশন ফেস করেছি এইসব না জেনেই। তোমার আইডিয়া আছে তুমি কতটা কর্নার হয়ে আছো চারদিক থেকে? দরা বলে, এই কেসে আমি হুইজুকে আমার জন্য বেকার টানতে চাই না, আর তার এখানে কোনো সংযোগও নেই। সিনা বলে, আমাকে যদি নিজের লয়ার সত্যি ভেবে থাকো তাহলে আমাকে সবটা বলবে তুমি। দরা বলে, আমি বলবো, তার আগে আমাকে কোথাও যেতে হবে। তুমি প্লিজ হুইজুকে তার বাড়ি পৌঁছে দিও।
এই বলে দরা চলে যায়। এইদিকে লোয়ার কক সেই রাতে দরা যে মেয়ের সাথে মিট করেছে তার পরিচয় বের করে ফেলে। অন্যদিকে সিনা হুইজুকে পৌঁছে দিয়ে আসে। তখন চুংজাই সিনাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সিনা বলে, কেন? আমি ঠিক থাকবো না কেন? কোনো কারণ আছে কি? চুংজাই বলে, না, তোমার মুখটা কেমন হয়ে আছে। সিনা বলে, দেখো, একটা কথা স্পষ্টভাবে তোমাকে বলে দিচ্ছি, আমার সাথে আর কখনো কোনো দিন আমার ফিলিংস দরার প্রতি কি সেটা নিয়ে কথা বলবে না। আমি আবারও বলছি, দরা আমার কাছে এই মুহূর্তে শুধুমাত্রই আমার ক্লায়েন্ট। মাথায় ঢুকিয়ে রাখো এটা। এবার কাজের কথা শুনো। হুইজু বলেছিল সেদিন একটা ট্যাক্সি তাদের সামনে আসে, তো সেই হতে পারে উইটনেস। তাই তাকে খুঁজে বের করো, তার ড্যাশ ক্যাম চেক করো, কিছু পাওয়া যাবে নাকি। এই বলে সিনা চলে যায়। ওইদিকে দরা জাইহাকে জিজ্ঞেস করে, সে ওই রাতে আসলেই কি হসপিটালে ছিল ইয়ংবিনের সাথে? জাইহা বলে, হ্যাঁ। কেন? এখন কি নিজের দোষ আমার উপর চাপাতে চাইছো? ইয়ংবিন দরাকে বলে, দরা, জাইহা আমার সাথে হসপিটালেই ছিল। দরা পরে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। এদিকে সিনা তার অফিসে বসে বসে মনে মনে বলছিল, ঠিক আছে, তাহলে দরার ব্রেকআপ টাইম চলছিল তখন, যখন সে হঠাৎ করেই স্টেজে মন খারাপ করে থাকতো। তার সব কিছু থেকে মনোযোগ সরে যাচ্ছিল। আমি তখন খেয়ালও করেছিলাম, তার কারণ দরা সেই মানুষটাকে হারিয়েছে যাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল। সিনা এইসব ভেবে মনমরা হয়ে অফিসে ছিল। তাকে দেখে তার কলিগরা বলে, তাকে দেখে আজ এত মনমরা লাগছে কেন? যেন কেউ তাকে রিজেক্ট করেছে। অ্যাটর্নি সিনা তো কখন এইরকম থাকে না, আজ কি হলো? সিনা তখন নিজের গালে নিজে থাপ্পড় দিয়ে হুঁশে আসে আর বলে, কি হয়েছে আমার? আমি তার লয়ার আর সে আমার ক্লায়েন্ট। সমস্যা কি? সে কারো প্রেমে পড়েছে বলে? তার বয়সে সে হুইজুকে ডেট করেছে, করতেই পারে, তাতে আমার কি? আমার কেন খারাপ লাগছে? আজব তো। আমার কেন মনে হচ্ছে যে সে আমাকে ধোকা দিয়েছে, তখন ডেটিং রিউমার ছিল বলে? এইসব ভেবে সিনা জেলাসি ফিল করে, পেন্সিলও পর্যন্ত ভেঙে ফেলে। তারপর আবার ভাবে, আমি জানি আমাকে কেউ ধোকা দেয়নি। দরা তখন তার ডেটিং অস্বীকার করেছে, তাই আমার এখন খারাপ লাগছে সত্যিটা জেনে। কিন্তু আজ দরার ফেসটা দেখে আমার এর থেকেও বেশি খারাপ লেগেছিল। যখন তাকে তার ভালোবাসার কথা পাবলিকের সামনে অস্বীকার করতে হয়েছিল, তখন তার কেমন ফিল হয়েছিল? সে কি খুব কষ্ট পেয়েছিল? তার কি খুব একা লেগেছিল? হ্যাঁ, লাগারই কথা। এত কিছুর পরও আমি তোমাকে নিয়ে চিন্তা করছি। কি আর করার আছে আমার? তো তখন সিনা দেখে আজ দরা আর হুইজু মিট করার ছবিটা ব্রেকিং নিউজ হয়ে ছড়িয়ে পড়েছে। আর এটা ছড়িয়েছে রিপোর্টার বায়েক। দরা সিনাকে রিকোয়েস্ট করে এই আর্টিকেলটা রিমুভ করাতে। সিনা বলে কিছু সময় লাগবে। দরা তখন বলে তার হাতে সময় নেই, তাই সে একটা জায়গায় যাচ্ছে। এদিকে দরা আসে রিপোর্টার বায়েকের কাছে আর তাকে বলে এটা রিমুভ করতে। রিপোর্টার বায়েক বলে, হাঁটু গেড়ে রিকোয়েস্ট করো, তাহলে আগের বারের মতন এবারও ছেড়ে দিব। তো ফ্ল্যাশব্যাকে দেখা যায় এই রিপোর্টার বায়েকে হুইজু আর দরার ডেটিং করার সময়ের ছবি তোলে। দরা রেডি ছিল পাবলিককে জানাতে যে হুইজুকে পছন্দ করে, তার সাথেই সে থাকতে চায়। কিন্তু তখন রিপোর্টার বায়েক হুইজুর চিটিং করার ছবি দেখায়। দরা থাকা সত্ত্বেও সে অন্যান্য ছেলেদের সাথেও ডেট করছিল। দরা হুইজুকে এতই ভালোবাসতো যে হুইজু চিটিং করার কথা জানার পরও সে রাগ করার বদলে তাকে প্রটেক্ট করার পথ বেছে নেয়। সে হুইজু চিটিং করার ছবি পাবলিক না করার জন্য রিপোর্টার বায়েককে তখন রিকোয়েস্ট করে আর কিছু আনফেয়ার কন্ট্রাক্টও সে সাইন করে। বর্তমানে সিনা দরাকে খুঁজতে খুঁজতে চলে আসে দরা আর বায়েকের কাছে। এসে দরাকে আটকায় মারামারি করার থেকে। আর রিপোর্টার বায়েককে সিনা ভালো করে বলে যে এইভাবে সে লুকিয়ে ছবি তোলার জন্য কেস খেতে পারে, তাই আর্টিকেলটা যেন চুপচাপ রিমুভ করে দেয়। বাইরে এসে সিনা দরাকে রেগে অনেক কথা বলে, কারণ দরা সিনাকে কিছু না বলে তার ইচ্ছা মতন সব করে যায়, আর এমনকি মিথ্যাও বলে। দরা তখন জানায়, আমার পুরো জীবনটাই মিথ্যার উপর আছে। আসলে ওই দিন ওসিওকের সাথে ঝগড়ার যে ভিডিওটা ছিল সেটা হুইজুকে কেন্দ্র করেই হয়। হুইজু বারবার দরাকে কল আর মেসেজ করত, দরা রেসপন্স করতো না। সে তাকে প্রোটেক্ট করতে তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। ঐশিক তাই দরার হয়ে হুইজুকে বলে তার পেছনে পড়া ছেড়ে দিতে। দরা আর তার সাথে সম্পর্কে ফিরবে না। দরাটা জানার পর ঐশিকের উপর রেগে যায়, কারণ তার লাইফের সিদ্ধান্ত সে একাই নিতে চায়। এখানে তাকে জিজ্ঞেস করে সে কেন হুইজুর সাথে কথা বলল, আর এই ঝগড়া করার ভিডিওটাই দূর থেকে জাইহা করেছিল, যা সিনাকে সে ওই দিন দেখায়। আর সেই রাতে দরা হুইজুর সাথে দেখা করতে যায় সবকিছু শেষ করতেই, তাকে মুখের উপর বলতে যে সে তার সাথে কখনোই সম্পর্কে ফিরবে না। দরাকে দেখে হুইজু জানায় সে তখন ছোট ছিল, তাই না বুঝে তাকে এমন অনেক কথাই বলেছিল যার জন্য দরা কষ্ট পেয়েছে। কিন্তু হুইজু এখন বুঝতে পারে, তাই সে তার ভুল বুঝে সরি বলছে। আর এমনকি সে এখনও নাকি দরাকেই পছন্দ করে। দরা তখন জানায় সেই সব শুনতে শুনতে বিরক্ত, তাই তার কাছে এখন একমাত্র তার ক্যারিয়ারই সব। হুইজু যেন তার সাথে আর কোনো যোগাযোগ না রাখে। এই কথা বলে দরা চলে যায়। বর্তমানে দরা সিনাকে এই সবটা জানায় আর সরি বলে লুকিয়ে রাখার জন্য। সিনা বলে, আমি বুঝতে পেরেছি তুমি হুইজুকে প্রোটেক্ট করেছিলে কেসের মধ্যে না জড়ানোর জন্য।
দরা বলে, আসলে আমার কাছে হুইজু হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি প্রোটেক্ট করতে চেয়েছিলাম কিন্তু পারিনি। আমাদের মধ্যে এখন কোনো সম্পর্ক নেই, তাই আমি তোমাকে বলতে ভয় পেয়েছি যে শুধু শুধু হুইজু আবারও আমার লাইফের সাথে আমার কেসের সাথে জড়িয়ে পড়বে। তাই প্লিজ আমাকে হেল্প করো এই বিষয়ে, যেন হুইজু না থাকে এই কেসের মধ্যে ইনভলভ। এদিকে হুইজুকে লয়ার কক জিজ্ঞেস করে সব কিছুর ব্যাপারে, কারণ সিসি ক্যামেরাতে তাকে দেখা গিয়েছে দরার সাথে। হুইজু জানায় দরা কিছুতেই দোষী নয়, আর আমি সেদিন সেখানে জাইহাকেও দেখেছি। তাই আগে জিজ্ঞাসাবাদ করা উচিত আপনাদের তাদেরকেই। এদিকে সিনা রুমে এসে দেখে দরা চেঞ্জ করছে। সিনা চমকে বলে, এটা কি হচ্ছে, বাথরুম নেই? দরা বলে, নক করে আসতে পারো না? সিনা বলে, তুমি আমার বাড়ি আছো, ভুলে গিয়েছো? দরা বলে, আরে বাথরুমে যেতে বিরক্ত লাগে, ঠিক আছে পরের বার থেকে খেয়াল রাখবো। আর কোথায় যাচ্ছ তুমি? সিনা বলে, তুমি বলেছিলে হুইজুকে হেল্প করতে, দেখছি কি করা যায়। দরা বলে, সত্যি? সিনা বলে, হ্যাঁ, এর বিষয়ে আশা করো না। তখন দরা জানায় হুইজু তাকে বলেছিল সেই রাতে সে জাইহাকেও দেখেছে। সিনা পরে চলে যায় কাজের জন্য চুংজাইয়ের কাছে, কারণ সে দরার সাথে একসাথে বেশিক্ষণ থাকতে চাইছিল না। যতটা সম্ভব দূরত্ব রাখার চেষ্টা করে, যাতে করে তার কাজের মধ্যে তার ফিলিংস বাধা না হয়। তো দরা দেখে সিনার টেবিলে নোটে লেখা, দরা কিছু করেনি, সে নির্দোষ 100 ভাগ, আর আমি তাকে বিশ্বাস করি। দরা এই লেখাটা পড়ে খুব কমফোর্ট ফিল করে। তার মনে হয় তাহলে পৃথিবীতে তার সাপোর্টে কেউ তো আছে। এদিকে সিনা চুংজাইয়ের রুমে এসে বলে কি কি কাজ করতে হবে। কাজের কথা শেষে সিনা তাকে বলে, চুংজাই আমার খুব পেইন হচ্ছে। চুংজাই ভাবে কোথাও ব্যথা পেয়েছে, অসুস্থ হয়তো, তাই সে মেডিসিন নিয়ে আসে। সিনা তখন বলে, আমার হার্টে পেইন হচ্ছে। আমি এতদিন ভাবতাম দরার ব্যাপারে আমি সব জানি, তার সমস্ত অভ্যাস আমি চিনি। সে নার্ভাস হলে কেমন আচরণ করে, মিথ্যা বললে কেমন আচরণ করে, এমনকি সে চিন্তা করলে কেমন থাকে। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি সে ঠিক কতটা পেইনের মধ্যে আছে। সত্যি হয়তোবা তার খুব পেইন হচ্ছিল এতটা সময় ধরে এখন পর্যন্ত। চুংজাই বলে, আর তোমার পেইনের কি হবে? এটা কি কিছুই না? তোমার মনে আছে যখন দোয়ার এজেন্সিতে তোমাদের ফার্ম লিগ্যাল অ্যাডভাইজার হয়, তখন আমি তোমাকে বলেছিলাম তুমি কেন এই অফারে দোয়ার এজেন্সিতে অ্যাড হচ্ছ না। তখন তুমি বলেছিলে আমি দোয়ার এত কাছে যেতে চাই না, আমি দূর থেকে এইভাবেই ভালো আছি। তখন আমি এটা বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যত ক্লোজ মানুষ কারোর সাথে হয় ততটা সে তার সম্পর্কে জানতে পারে, আর ততটাই সে হতাশ হয়ে পড়ে। সিনা বলে, না, আমি হতাশ হইনি, আমি তাকে চিনতে পারছি না। আগে যখন আমার মন খারাপ হতো বা খুশি হতাম তখন মনে হতো দরা আমার পাশে আছে, কিন্তু এখন যখন দরা আমার এত কাছে তখন মনে হচ্ছে আমাদের মধ্যে কত দূরত্ব। সেদিন যখন আমি তাকে হুইজোর সাথে দেখি তখন মনে হচ্ছিল তারা দুইজন এমন একটা পৃথিবীতে আছে যে পৃথিবীতে আমি কখনো পৌঁছাতেই পারবো না। আমি যদি তখন হতাশ হতাম তাহলে ভালো ছিল, কিন্তু আমি তো সেখানে জেলাস হচ্ছিলাম। এটাই আমার কাছে অদ্ভুত লাগছে। আমি কেন এরকম ফিল করবো তার জন্য, যার কোনো মানেই নেই। এসব বলে সিনা তার মনটা হালকা করে। চুংজাইয়ের বেশ খারাপ লাগে, কারণ বেচারা তো সিনাকে সে কবে থেকেই পছন্দ করে, একতরফা। যাই হোক, সিনা কাজ শেষে রুমে আসে, দেখে টেবিলেই ঘুমিয়ে পড়েছে দরা। সিনা তার পাশে বসে কাঁদতে থাকে আর মনে মনে বলে, আমি যদি পারতাম তাহলে আমি ফিরে যেতাম সেই সময়ে যেখানে আমি তোমার থেকে অনেক দূরে ছিলাম। আমি পারলে আমাদের মধ্যে আবারও সে এক আকাশ পরিমাণ দূরত্ব এনে দিতাম। আমি আবারও তোমাকে আগের মতনই হাসতে দেখতে চাই, আমি আবারও তোমাকে ঠিক আগের মতন মুক্ত হয়ে পছন্দ করতে চাই। যদি সত্যি সময় ফিরানো যেত তাহলে আমি ফিরিয়ে দিতাম সমস্ত কিছু, আর তোমাকে একটা স্বাভাবিক জীবন দিতাম। এসে বলে সিনা নীরবে কেঁদে যায় দরাকে দেখে। পরদিন সকালে উঠে দরা দেখে তার জন্য সিনা খাবার রেডি করে গিয়েছে, আর নোটে লিখে গিয়েছে সবটা খেতে সে এসে চেক করবে। দরা এটা দেখে হাসে। কিছুক্ষণ পর চুংজাই আসে দরার সমস্ত দরকারি জিনিসপত্র নিয়ে। আসলে সিনা দরা কি কি ইউজ করে সব কিছু কিনে এনেছে, আর সে চুংজাইকে বলে বলে দেয় দরা কোন জিনিস কেন ইউজ করে, সে যেন সব কিছু তাকে পৌঁছে দেয়। দরা এত কিছু দেখে বলে, কি ব্যাপার, আমি তো ব্যক্তিগতভাবেও এই জিনিসগুলি ব্যবহার করি, তুমি জানো কি করে আমি কী কী কারণে কোন ব্র্যান্ডের শ্যাম্পু, ফেস ওয়াশ, ক্রিম, এমনকি সাপ্লিমেন্ট ইউজ করি? চুংজাই বলে, না মানে ওই আর কি, আমি একটু সার্চ করে বের করেছি। সিনা তার ক্লায়েন্টকে সব কিছু পারফেক্টলি দিয়ে থাকে, তাই আমি তাকে হেল্প করেছি এগুলো কিনতে। দরা বলে, আচ্ছা সিনা তোমার কি হয়? চুংজাই বলে, আমার আর সিনার সম্পর্ক অনেক গভীর, তাই এটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, যাও ফ্রেশ হয়ে নাও। দরা বাথরুমে এসে ভাবে, এই ছেলে আমার সাথে রেগে রেগে কথা বলে কেন, সে কি আমার কোনো হ্যাটার নাকি? চুংজাই দরার জন্য খাবার রেখে যাওয়া দেখে ভাবে, এত কষ্ট পাওয়ার পরও বোকা মেয়ে তার এত খেয়াল রাখছে। পরে সে নিজের রুমে বসে বসে একটা চকলেট খায়। এই চকলেটটা সিনা তাকে ছোটবেলায় দিয়েছিল যখন চুংজাই কাঁদছিল তার প্যারেন্টসের জন্য।
তবে থেকে আজ পর্যন্ত চুংজাইয়ের রুমে জার ভর্তি সেই এক চকলেটে। যখনই তার মন খারাপ থাকে সে এটা খায়। বুঝতেই পারছেন চুংজাই সিনাকে ঠিক কতটা ভালোবাসে। তো আজ ইনভেস্টিগেশন করার সময় লয়ার কককে সিনা একটা ভিডিও দেখায়, যার মাধ্যমে এটা প্রমাণ হয় হুইজু আর দরার মধ্যে সেদিন মিট হয়েছিল ব্যক্তিগত কারণে। সেখানে অন্য কোনো কারণ ছিলই না। তাই হুইজু কোনোভাবে আপাতত এই কেসের সাথে ইনভলভ নয়। যদিও লয়ার কক বিষয়টাকে এত সহজে মানে না, কিন্তু সিনার একের পর এক প্রমাণ আর যুক্তিতর্কের সামনে তাকে হারতে হয়। সিনা হুইজুকে কেসের বাইরে করতে পেরেছে বলে দরা এক্সাইটেড হয়ে তাকে হাক করে আর থ্যাঙ্কসও জানায়। কিন্তু সিনা তার নিজেকে তখনও কন্ট্রোল করেই রাখে। সে তাকে একজন ক্লায়েন্ট হিসেবেই রাখে। তখন সেখানে আসে লয়ার কক আর তাকে স্টিঙ্কি বলে ডাকে। এটা সিনাকে সে নিকনেম দিয়েছিল হাই স্কুলে বুলি করার সময়। দরা সিনার সামনে আগলে দাঁড়ালে লয়ার কক বলে শর্তে তার সিনার সাথে কথা আছে। দরাকে সিনা বলে নিচে অপেক্ষা করতে সে আসছে। দরা যাওয়ার পর লয়ার কক বলে, তো তুমি হচ্ছে সেই হাই স্কুলের সিনা। সরি, তোমাকে চিনতে পারিনি, অনেক বদলে গিয়েছ। সিনা বলে, হ্যাঁ বদলে তো গিয়েছি, আর আমি এমন কারোর সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চাই না যে মানুষের কাতারেই পড়ে না। লয়ার কক বলে, তাহলে এই কেসটা কি ইচ্ছে করে নিয়েছো আমার উপর বদলা নিতে? সিনা বলে, তুমি এইখানে আজে বাজে চিন্তাধারা থেকে বেরিয়ে এসে সেটা কেসের মধ্যে লাগাও, তাহলে হয়তো বা আসল কালপিটকে ধরতে পারবে আর ভালো লয়ারও হতে পারবে। এই বলে সিনা চলে আসে নিচে। দরা সিনাকে বলে, তোমার ওই লয়ারের সাথে কি সম্পর্ক? দেখে বেশ ক্লোজ মনে হলো। তোমাদের কথাবার্তা এটাও মনে হয়েছে একে অপরকে চিনো। সিনা বলে, এইভাবে জিজ্ঞেস করছো কেন? দরা বলে, তুমি তো এমন ভাব নিয়ে থাকো যেন কাউকে কখনো ডেটই করোনি। কিন্তু এদিকে তো একজন ছেলে তোমার সাথে 24 ঘন্টা থাকে চুংজাই, আর আরেকজন এখন দেখছি কাজের জায়গায়ও আছে। সিনা বলে, কি বলতে চাইছো বলো তো? দরা বলে, না মানে এই লয়ার কি তোমার এক্স বয়ফ্রেন্ড নাকি? সিনা রেগে দরাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমিও বদমাইশ ছেলেকে ডেট করব? সে আমার এক্স হবে? আমি তো তাকে ঘুমের মধ্যে স্বপ্নেও হাতের কাছে পেলে শেষ করে ফেলবো। আমি তাকে এতটাই ঘৃণা করি, অপছন্দ করি, বুঝলে? খালি আজে বাজে কথা। সে আমার একটা ক্লাসমেট ছিল যার কথা আমি মুখেও আনতে চাই না। দরা হেসে বলে, হ্যাঁ ঠিক আছে, এখন গাড়ি ঠিক করে চালাও। রাগ করছো কেন তো? সিনা বলে, না আমি তো রাগ করে গাড়ি ড্রাইভ করছি না, এই গাড়ি আমার কথা শুনছে না, ব্রেকই নিচ্ছে না। তো এবার সিনার গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যায় আর নিজের মতন চলতে গিয়ে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। সিনা যখন ভয় পাচ্ছিল তখন অ্যাক্সিডেন্টের টাইমে সিনাকে আগলে ধরে দরা, আর তাদের গাড়ি গিয়ে একটা জায়গায় আটকে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সিনা তখন খুব ছোট। তার বাবা তাকে বলে, কি হয়েছে আমার সিনার? সিনা, তোমার মা তোমাকে বকেছেন পট ভেঙে ফেলার জন্য নয়, বরং তুমি বলেছ তুমি ভাঙোনি তাই। সিনা বলে, আমি সত্যিই ভাঙিনি বাবা। তখন তার বাবা তার সাথে পরিচয় করায় টিকল ট্রিয়ের। এই গাছটাকে টাচ করে কেউ মিথ্যা বললে সেটা নড়ে চড়ে ওঠে। সিনা তার বাবার কথাটা বিশ্বাস করে, কিন্তু কিছুক্ষণ পর দেখে তার বাবা আশেপাশে নেই। সিনা একা একা খুব কাঁদতে শুরু করে, আর এটা তার স্বপ্নে ছিল। সিনা তার বাবাকে হারিয়ে খুব বড় একটা ট্রমা পেয়েছে, যার কারণে সে এইরকম স্বপ্ন আজও দেখে। হসপিটালে সিনা কেঁপে উঠে দেখে সে দরার হাত ধরেছিল, তাই সাথে সাথে হাতটা সিনা ছেড়ে, যাতে করে যখন দরা জানতে পারবে সিনা তার ফ্রেন্ড ছিল তখন যেন সে এটা না ভাবে সিনা তার কাছাকাছি আসার জন্যই কেসটা নিয়েছে। তাই সিনা যতটা সম্ভব দরা থেকে আলাদা থাকারই চেষ্টা করে। তো দরা সিনাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ওই সময় চুংজাই আসে আর বলে, সিনা কি হয়েছে, ঠিক আছো? দরা বলে, হ্যাঁ বেশি কিছু হয়নি সৌভাগ্যবশত। তো সিনা আর দরাকে হসপিটাল থেকে দ্রুত যেতে হয় কারণ রিপোর্টার এসে পড়েছিল। এদিকে লয়ার কককে খুব বকাবকি খেতে হয় কেস নিয়ে, সে কিছু করতে পারছে না সিনার সামনে। সে তো রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে সিনার হাতে। বাইরে এসে সিনার বলা একটা কথা মনে পড়ে। সিনা যেদিন হাই স্কুল তার কারণে ছেড়ে যায় সেদিন তাকে বলেছিল, তোমার তো একজন লয়ার হওয়ার খুব ইচ্ছে তাই না? আমি চাই তোমার স্বপ্নটা পূরণ হোক, কারণ তাহলেই তুমি আমাকে তোমার সামনে দেখতে পারবে। তুমি দেখবে কীভাবে আমি তোমাকে একের পর এক হেরে যাওয়া দেখাই। তোমার সাথে আমার লড়াইটা সেখানেই হবে। তাই অবশ্যই তুমি একজন লয়ার হওয়ার চেষ্টা করো, যাতে করে আমাদের আবার দেখা হয়। বর্তমানে সিনা সেই চ্যালেঞ্জের কথা মনে করে লয়ার ককের তো আরোই মাথা খারাপ হয়ে যায়, কারণ সিনার বলা প্রতিটা কথা এখন মিলছে। সে সত্যি সিনার সাথে পেরে উঠছে না, আর এইভাবে চলতে থাকলে কেসটা সিনাই জিতে যাবে তাতে কোনো সন্দেহ নেই। এদিকে সিনাকে দরা দেখছিল যে তার হাতে ব্যথাটা বেশ লেগেছে। তখন সে সিনাকে প্রোটেক্ট করে আর ড্রাইভারকে বলে গাড়িটা স্লো চালাতে। সে সিনাকে আবারও ব্যথা পেতে দেখতে পারতো না। এবার গাড়ি থেকে নেমে সিনা হাঁটতে পারছিল না, তার ক্র্যাম্প আসে, তাই দরা তাকে কুলে তুলে ফেলে।
সিনা বলে, আরে তোমার বেকে ডিস্ক আছে, তোমার প্রবলেম হবে, আমাকে নিচে নামাও। দরা বলে, কিন্তু তুমি কি করে জানো? এটা তো আমার ক্লোজ ছাড়া কারো জানার কথা না। সিনা কথা ঘুরিয়ে বলে, আজকাল এরকম সবার প্রবলেম থাকে, তাই আমি অনুমান করলাম। দরা বলে, ঠিক আছে চলো, আমি নিয়ে যাচ্ছি। তো সিনাকে দরা তার ঘর পর্যন্ত নিয়ে আসে। সিনা বলে, আমি বলেছিলাম না আমাকে ছেড়ে দিতে, তাহলে কথা শুনলে না কেন? দরা বলে, তুমি ব্যথা পেয়েছো তো আমি কিভাবে ছাড়তাম? তাছাড়া এখন থেকে বাড়ির কাজ আমি করব, তুমি কিছু করবে না সুস্থ না হয়। সিনা তার কথায় শুধু অবাক হয়ে থাকে, কি বলবে আর বুঝতে পারে না। এদিকে হুইজু তার ম্যানেজারকে বলে দেয় বর্তমানে দরা কোথায় থাকছে সেটার খবর বের করতে, তার জানাটা খুব জরুরি। এদিকে দরা সিনার ফ্রিজে দেখে তার অ্যাড করা দুধ সহ আরও বিভিন্ন খাবার জিনিস আছে, যেখানে দরা অ্যাড করেছিল, প্রমোট করেছিল। বিষয়টা তার কাছে একটু অদ্ভুত লাগে। তখন সিনা বাথরুম থেকে বাইরে আসে ভিজা চুলে, হাতে ব্যথা ছিল, তাই এক হাতে অনেক কষ্ট করে সে শাওয়ার করে। দরা তাই সিনা চুল শুকানোর জন্য ফ্যান চালিয়ে রাখে, আর সিনাকে বলে, তোমার হাতে পেইন আছে, তাই একদিন শাওয়ার না করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? সিনা বলে, না, তাহলে আমার বডি থেকে ব্যাড স্মেল আসবে। দরা বলে, আজ সকালেই তো হেয়ার ওয়াশ করেছিলে, তাহলে কিসের স্মেল করবে? তখন দরার মনে পড়ে সিনাকে লোয়ার কক স্টিঙ্কি সিনা ডেকেছিল। দরা বলে, তো স্টিঙ্কি সিনা কি তোমার ছোটবেলার নিকনেম ছিল? সিনা রেগে বলে, না। দরা বলে, কিন্তু আমি তো শুনেছি সে এটাই ডাকছিল। সিনা বলে, এটার কারণ অন্য কিছু ছিল, এই জন্য না যে আমার বডি থেকে বাজে স্মেল আসছিল, বুঝলে? যদিও আমি জানি এটা সত্যি না, কিন্তু তাও যখন মানুষ আমাকে এটা বলে ডাকে তখন আমার সত্যিই মনে হয় হয়তো বা আমার বডি থেকে স্মেল আসছিল, তাই আমার সবসময় শাওয়ার নিতে ইচ্ছে করে। দরা তখন সিনাকে সাপোর্ট করে বলে, কি বলছে এসব বলো তো? আসলে তো ওই লোয়ার ককের নাম মানে ভাইরাস, পোকা সব। নিজের দিকে তার খেয়াল নেই, অন্যকে বিরক্ত করে আজে বাজে নাম দিয়ে। সিনা দরার কথায় সত্যি হেসে দেয়, আর দরা সিনাকে প্রথমে হাসতে দেখে বেশ ইমপ্রেস হয়েছে। তো তারপর দরা ফ্রিজ থেকে খাবার বের করে আনে আর সিনার সামনে বসে খেতে থাকে। সিনা কিছু কাগজ দেখছিল। দরা বলে, এটা কোনো কথা? আমি তোমার সামনে বসে খাচ্ছি, তো তোমার আমার সাথে কিছু কথা বলা উচিত। সিনা বলে, এত ক্যাজুয়ালি আমি কথা বলবো কিভাবে? তাহলে মনে হবে আমরা একে অপরের ক্লোজ। দরা বলে, তাই নাকি? কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি আমাকে অনেক পছন্দই করো, কারণ এইসব খাবারগুলো প্রমোট আমিই করেছিলাম, আমার ছবিও আছে এতে। তুমি কিভাবে এগুলো কিনলে? সিনা এমন ভাব নেই যেন সে জানেই না এগুলো দরা প্রমোট করা খাবার। সিনা বলে, ও এটা তুমি প্রমোট করেছিলে, আমি খেয়াল করিনি তো। দরা বলে, এটা কি শুধুই কাকতালীয় নাকি অন্য কিছু? সিনা ভয় পেয়ে যায় যে তার ফ্যান গার্লের সত্যিটা তার সামনে চলে আসলো না তো। দরা বুঝতে পারেনি তো যে সেসব কিনেছে কারণ সে দরার ফ্যান। তো দরা বলে, ও হতে পারে তুমি এগুলো কিনেছো কারণ এগুলো বেস্ট সেলিং প্রোডাক্ট। সিনা বলে, হ্যাঁ হ্যাঁ তাই, এগুলো বেস্ট তাই কিনেছি, অন্য কিছু ভেবে কিনিনি। দরা বলে, আমি মিল্ক প্রমোট করেছি, কিন্তু আমি মিল্ক খাই না। আমি মানুষকে আমার বাইরের পর্দা দিয়ে বোকা বানিয়ে যাই। আসলে আমি খুবই অন্যরকম মানুষ। আমি আইডল ছাড়া মানুষ দরা সম্পর্কে কেউ জানলে আমাকে কেউ পছন্দই করবে না। সিনা বলে, এরকম বলছো কেন নিজেকে নিয়ে? দরা বলে, মানে কি? সিনা বলে, তুমি সবসময় নিজেকে নিয়ে এইভাবে কথা বলো যেন তুমি নিজেই নিজেকে অপছন্দ করো, কারণ তোমাকে অনেক মানুষ পছন্দ করে ভালোবাসে, কিন্তু তুমি মনে করো যে তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। কেন? দরা হেসে বলে, তুমি যেহেতু একজন লয়ার, তাই কথাগুলো ঠিকই বলেছ, একজন লয়ারের মতন। তবে মিস সিনা, আপনি একটা কথা ভুল বললেন। সিনা বলে, কি? দরা বলে, এই যে বললে আমাকে অনেকেই ভালোবাসে, আসলে আমাকে কখনো কেউ সত্যি ভালোই বাসেনি। মানুষ ভালোবাসে গুড বয় ব্যান্ডের আইডল দরাকে, কেউ মানুষ দরাকে ভালোবাসেনি। আমি কখনো কারো ভালোবাসা পাইনি আর পাবো না। আমি তাই জানিও না কিভাবে কারো ভালোবাসা গ্রহণ করতে হয় আর কিভাবে রিটার্ন করতে হয়। আমি শুধুই অভিযোগ করতে পারি। তাই আমি খুশি হয়েছি যে তুমি আমাকে আইডল দরা হিসেবে চিনো না, পছন্দ করো না। আমি তোমার সামনে সাধারণ দরা হয়েই থাকতে পারছি। ভালো লাগছে এটা ভেবে। সিনা তো এসব কথা শুনে খুব গিল্টি ফিল করে, কারণ সে তো দরাকে আইডল হিসেবেও চিনে, পছন্দ করে, কিন্তু দরা তাকে এত বিশ্বাস করে ফেলেছে যে সত্যিটা বলার সাহস হয়নি সিনার। পরদিন সকালে সিনা আর চুংজাই কথা বলছিল বাইরে। ঘুম থেকে উঠে দরা দেখে তাদের কথা বলতে, তাই সে কান পেতে শোনার চেষ্টা করে তাদের কথা। তো চুংজাই বলছিল সিনা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা কেউ ইচ্ছে করেই করেছে, ট্রায়ারে ফুটো করে। তো সে কি নিশ্চিত এটা দরা করেনি? হতেই তো পারে দরাই দোষী, সে তো এখনো নির্দোষ প্রমাণ হয়নি। সিনা তখন বলে, দরাই কাজ করবে না, কারণ দরা নিজেও আমার সাথেই ছিল। তাছাড়া আমি তাকে বিশ্বাস করেছি বলেই কেসটা নিয়েছি। তুমি নিজেও জানো কাউকে বিশ্বাস করার মধ্যে কতটা শক্তি থাকে। চুংজাপুর আর কিছু বলে না। সিনা যে দরাকে এত বিশ্বাস করে তা দেখে দরার বেশ ভালো লাগে,
কেউ তো আছে যে তাকে বিনা শর্তে বিশ্বাস করছে। এদিকে লয়ার কাকা জাহিয়াকে জিজ্ঞাসাবাদ করতে ডাকে। সেখানে অনেক কথাই হয়, কিন্তু কেস রিলেটেড কোনো লাভ হয় না। এদিকে সিনার হাতের ব্যান্ডেজটা দরা খুলতে হেল্প করে। সিনা বলে এখন আর পেইন হচ্ছে না। দরা বলে যাক শান্তি। না মানে আমার আর তোমাকে দেখাশোনা করতে হবে না, তাই আমার জন্য ভালো হলো আর কি। এবার কিছুক্ষণ পর চুংজি এসে সিনাকে নিয়ে যাচ্ছিল থানায়, কারণ ধরা পড়েছে অ্যাক্সিডেন্টে যারা করিয়েছে তারা। সিনাকে দরা বলে সেও যাবে। সিনা বলে তুমি বাসায় থাকো, আসতে হবে না কষ্ট করে। চুংজাই বলে কেন থাকবে, তাকেও আসতে দাও, দেখুক তোমার অ্যাক্সিডেন্টটা তার কারণেই হয়েছিল। এবার দেখা যায় থানায় সেই দরার অবসেসড 2 ফ্যান গার্লকে, এরাই এসব করিয়েছে। সিনার এতে লাইফ রিস্ক ছিল এটা ভেবে দরা তাদেরকে ছেড়ে দিয়ে বলে, সিনা আমি কেস করব না এদের বিরুদ্ধে, প্লিজ তাদের যেতে দাও। পরে দরা তার ফ্যান গার্লসদের বলে, তোমরা কখনো আমার আশেপাশের মানুষদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। সিনা বাইরে এসে দরাকে বলে, তুমি কেন তাদেরকে এইভাবে ছেড়ে দিলে? দরা বলে, কারণ আমি চাই না আমার কারণে তুমি কোনো বিপদে পড়ো। আমি সরি আমার জন্য যা হলো। সিনা বলে, এইভাবে আর কত এড়িয়ে যাবে তাদের? আগের বার তোমার ঘরে এসেছিল, তাও পুলিশকে জানাওনি। দরা বলে, আমি এড়িয়ে না গিয়ে আর কি করবো? এরা তো মানুষের কাতারই পড়ে না, তাই আমি তাদেরকে উস্কে আরও বড় কোনো বিপদে তোমাকে ফেলতে চাই না। এই কথা বলে দরা চলে যায়। তো সিনাকে তার সিনিয়র স্যার জানায় এই কেসটা যেন সে ছেড়ে দেয়, কারণ এটাতে সে হারতেই চলেছে। সামনে দরা আর জাইহার ফেস টু ফেস জিজ্ঞাসাবাদ হবে, তার মানে দরার বিরুদ্ধে কিছু প্রমাণ আছে। সিনা তাদেরকে স্পষ্ট জানিয়ে দেয় মাঝপথে ক্লায়েন্টের হাত ছেড়ে দেওয়ার মতো উকিল সে নয়, তাই এই কেসটা সে লড়বে শেষ পর্যন্ত। দরকার পড়লে সেই অফিসে আর আসবে না, কিন্তু তাও সে কেসটা ছাড়বে না। এবার দরাকে নিয়ে সিনা আসে ইয়ংবিনের সাথে দেখা করতে। অনেক বোঝানোর পর ইয়ংবিন সত্যিটা বলে যে সেই রাতে আসলে হসপিটালে ছিল না জাইহা। সিনা বাইরে এসে দরাকে বলে, কষ্ট হচ্ছে তোমার? যে নিজের বন্ধু সবটা জানার পরে মিথ্যা বলল যে সেই রাতে জাইহা হসপিটালেই ছিল। দরা বলে, না কষ্ট তো হচ্ছে না, কারণ জাইহা আর ইয়ংবিন অনেক আগে থেকে ভাইয়ের মতন ক্লোজ, তাই সে তো ভাইকে সেফ রাখতে মিথ্যা বলতেই পারে। আমি তার জায়গায় থাকলে একই কাজ করতাম। সিনা বলে, আচ্ছা তোমার আর জাইহার মধ্যে কী নিয়ে সমস্যা ছিল? এবার দরা জানায়, প্রথমে তারা ভালোই ছিল, সবাই মিলেমিশে থাকতো, হ্যাপিও ছিল, কিন্তু দরায়ের ছোটো ছোটো অবহেলা পেতে থাকে জাইহা। যেন জাইহার অস্তিত্বই নেই এমন ভাব নিয়ে নিত দরা ফ্যান্সদের সামনেই। এইসব ছোটোখাটো ব্যাপার একটা সময় বড় হয়ে যায়। দরা জাইহাকে বলে, যদি তার এতই সমস্যা হয় তাহলে ব্যান্ড ছেড়ে দিক, তার মতন একটা মেম্বার চলে গেলে তাদের ব্যান্ডের কিছুই হবে না। তো জাইহা এইরকমভাবে অপমানিত হয়েই রেগে যায় আর তার শত্রুর মতন আচরণ শুরু করে। সিনাকে দরা বলে, তখন আমি অল্প বয়সী ছিলাম, তাই বুঝতাম না কিছু, আর রাগের মাথায় মানুষের সাথে খারাপ আচরণ করে ফেলতাম, ভুল কথা বলে দিতাম। আমি ভাবতাম এইভাবেই সফলতা আসবে যদি আমি কাউকে পাত্তা না দিই। তো তাই আমাকে কেউ আমার আশেপাশে পছন্দও করতো না, যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনত। আচ্ছা তুমি কিভাবে আমার মতন একটা মানুষকে বিশ্বাস করলে? তুমি কি সত্যি আমাকে বিশ্বাস করো? হতেই তো পারে আমি এরকম কাজ করেছি, আমিই দোষী। সিনা বলে, আমি তোমাকে বিশ্বাস করি কারণ আমি নিজেকে বিশ্বাস করি, আর আমার মন বলেছে তোমাকে বিশ্বাস করতে। সিনা পরে দরাকে তার টিকল ট্রি দেখিয়ে বলে, ভালো করে দেখো। সিনা গাছটা ধরে বলে, আমি দরাকে বিশ্বাস করি। গাছটা তখন নড়েনি। যখন সিনা বলে আমি দরাকে বিশ্বাস করি না, তখন গাছটা আর নড়তে থাকে। সিনা দরাকে বলে, এই গাছটার নাম টিকল ট্রি, এটাতে টাচ করে মিথ্যা বললে এটা নড়তে থাকে। দরা বলে, কি বলছো? এটা অসম্ভব। সিনা বলে, অসম্ভব সম্ভব আমি জানি না, আমি বিশ্বাস করি এটাতে। ছোটোবেলায় এই গাছটা থেকে যখন ছাল উঠতো আমার খুব পেইনফুল মনে হতো, তাই আমি ছাল আটকাতে ব্যান্ডেজ লাগিয়ে রাখতাম। একদিন আমার বাবা বলল, এই গাছের উপর থেকে ছাল উঠাটা প্রয়োজন, এটা একটা প্রসেস গাছের বড় হওয়ার। তারপর সত্যি দেখলাম গাছের উপরে ছাল ওঠার সাথে সাথে তার আসল রূপ আসে। কিছুদিন পর তার মধ্যে ফুল ফুটে ওঠে। কত না সুন্দর লাগছিল দেখতে। গাছটা তার ছাল ওঠার সাথে সাথে পূর্ণ সময় ছেড়ে সুন্দর ফুল ফুটে ওঠে। কিন্তু আমরা মানুষরা গাছের বিপরীত স্বভাবের। আমরা যত বড় হই তত আমাদের চারদিক দিয়ে শক্ত আবরণ করে রাখি, আর আমরা নিজেদের আসল সত্যটাকে সেখানে লুকিয়ে রাখি। আমরা কষ্ট না পাওয়ার জন্য নিজেদের এই ছালের মধ্যে আবদ্ধ রাখি। আমি যখন এই গাছটাকে দেখি তখন আমি ভাবি আমি এতটাও সাহসী না যে তার মতো নিজের সব আবরণ উঠিয়ে ফেলব। তাই আমি এই গাছটাকে সবসময় জিজ্ঞেস করি, আমি কি করব? আমি কি নিজেকে বিশ্বাস করব? আমিও কি তার ফুলের মতন কখনো ফুটে উঠতে পারবো? দরা তখন সিনার কথা শুনে গাছটা টাচ করে বলে, আমি অসিউককে কিছু করিনি। গাছটা তখন সত্যি নড়ে না,
অর্থাৎ সে সত্যি কিছু করেনি এই বিষয়ে আরেকটু স্বস্তি পায়। কারণ সে যেহেতু কিছু মনে করতে পারছে না, তাই সে বারবার কনফিউজড হচ্ছিল। দরা খুব খুশি হয়ে যায়। তখন সেখানে আসে হুইজু, আর সিনাকে দরার সাথে দেখে রেগে যায়। হুইজু সিনাকে বলে, তুমি একজন উকিল হয়ে এসব কি করে করলে? দরা, চল আমার সাথে। দরা তখন হুইজুর হাত ছাড়িয়ে সিনার হাত ধরে বলে, না হুইজু, তুমি চলে যাও, আমি সিনার কাছেই থাকবো। সিনা তো তখন রীতিমতো শকড হয়ে যায় এটা শুনে।